ওয়েলকাম। আজকের এই লেকচারে আমরা আলোচনা করতে যাচ্ছি কুয়া এবং চৌবাচ্চা সম্পর্কিত আলোচনা। অর্থাৎ তোমাদের ভরকেন্দ্রের সরণ পড়ার পরেই প্রথমে যে মাথায় বিষয়টা আসবে যে ভাইয়া ভরকেন্দ্রের সরণ দিয়ে তো আমি কুয়া এবং চৌবাচ্চার অঙ্কও করতে পারি। আসলেই তাই, তুমি ভরকেন্দ্রের সরণ দিয়ে কুয়া এবং চৌবাচ্চার যে প্রবলেমগুলো আসে সেগুলো সলভ করতে পারো। এবং অনেক জনপ্রিয় সমস্যার মধ্যে কুয়া এবং চৌবাচ্চার সমস্যা হচ্ছে আলাদা। এজন্য আমরা সম্পূর্ণ আলাদা একটা লেকচারে এটার জন্য ডেডিকেট করে রেখেছি। প্রথমে আমরা এই কুয়া এবং চৌবাচ্চা সম্পর্কিত আলোচনাকে তিনটা মেথডে তোমাকে দেখাবো। প্রথম মেথড হচ্ছে ভরকেন্দ্রের সরণ দ্বারা কীভাবে হিসাব করতে হয়, দ্বিতীয় মেথড হচ্ছে গড় সরণ দ্বারা কীভাবে হিসাব করতে হয়, তৃতীয় মেথড হচ্ছে ইন্টিগ্রেশন বা যোগজীকরণের মাধ্যমে কীভাবে হিসাব করতে হয়। তার মানে এই কুয়ার ম্যাথ যতভাবে করা যায় ততভাবে আজকে আমরা দেখার চেষ্টা করব। প্রথমে দেখো, প্রথম মেথড হচ্ছে ভরকেন্দ্রের সরণ দ্বারা হিসাব। তো আমরা আগের লেকচারে কি পড়ে আসছিলাম যে কৃতকাজ হচ্ছে MGH। কৃতকাজ কি? MGH। আচ্ছা, এখানে কোয়ার ক্ষেত্রে বা চৌবাচ্চার ক্ষেত্রে আমরা এর যে হিসাবটা, এমটাকে আমরা একটু প্রাইম দিয়ে লিখব, এইচটাকেও আমরা একটু প্রাইম দিয়ে লিখব। কেন প্রাইম দিয়ে লিখতেছি? তার কারণ হচ্ছে ভাই, পুরা কুয়ার যে ভরটা থাকে সেই ভর নিয়ে সবসময় আমরা কাজ করি না। এমন হইতে পারে কুয়া একদম পরিপূর্ণ, ঠিক আছে, পুরা ভরা আছে, পানিপূর্ণ একদম। সেই পানিপূর্ণ কুয়ার আমি অর্ধেক পানিকে সরাই ফেলছি, তাহলে আমি যতটুকু পানিকে তখন অপসারণ করব শুধুমাত্র ততটুকু ভর নিয়ে আমাকে কাজ করতে হবে, পুরা ভর নিয়ে আমাকে কাজ করতে হবে না। এই জন্য এম প্রাইমের পরিচয় এখানে হচ্ছে, এখানে এম প্রাইমের পরিচয় হচ্ছে অপসারিত পানির ভর, অপসারিত পানির ভর, মাস অফ ডিসপ্লেসড ওয়াটার। ঠিক আছে, এবার আসি এইচ প্রাইম বলতে আমরা এখানে আসলে কি বুঝি। এইচ প্রাইম বলতে এখানে আমরা এই যে ভরকেন্দ্রের সরণ বুঝি। এইচ প্রাইম বলতে আমরা এখানে ভরকেন্দ্রের সরণ বুঝি। তো সরণটা কেমন? ওই যে উলম্ব সরণ বলছিলাম আমি, ঠিক আছে। তাহলে এখানে লিখলাম ভরকেন্দ্রের উলম্ব সরণ। এখন কুয়ার প্রবলেমে এমন বলে যে একটা কুয়াকে সম্পূর্ণ পানিপূর্ণ অবস্থায় ছিল, সেই কুয়াটাকে তোমার অথবা সেই চৌবাচ্চাটাকে তোমার একদম পুরা পানি শূন্য করে ফেলতে হবে। তো এখানে কুয়া এবং চৌবাচ্চার মধ্যে একটা ছোট্ট ডিস্টিংশন আছে, সেটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে যেটা থাকে, যেটা ওয়াটার রিজার্ভার, ধরো আমরা মোটর দিয়ে যেখান থেকে পানিটা তুলে যেখানে ট্যাঙ্কে পাঠাই, ওটা কিন্তু কুয়া না, ওটা হচ্ছে চৌবাচ্চা, যেখানে পানিটাকে আমরা সংরক্ষিত রাখি, অথবা সেটাকে আমরা পানির আধার বলতে পারি, ওয়াটার রিজার্ভার বলতে পারি, ঠিক আছে। আর কুয়াটা হচ্ছে একটা প্রাকৃতিক উৎস। এই যে মাটির নিচ থেকে যেখান থেকে তুমি পানি তুলতেছো, কুয়া বলা হয়, কূপ বলা হয়, ঠিক আছে, ভূগর্ভস্থ পানির উৎস বলা হয়। দুটা ছোট্ট একটু আলাদা পার্থক্য আছে কিন্তু। তো কুয়া অথবা কূপ অথবা ভূগর্ভস্থ পানির উৎস, এটা তো অসীম, এখান থেকে তুমি যতই পানি তুলো না কেন পানি কিন্তু শেষ হয়ে যায় না। কিন্তু বাসাবাড়িতে যে পানির হাউস বলি আমরা অনেক সময়, বা যে চৌবাচ্চাটাকে আমরা রাখি, ওইখান থেকে পানি তুলতে তুলতে কিন্তু একটা সময় শেষ করে ফেলা যায়, ঠিক আছে। এই জন্য আমরা এটা পড়ার সময় চিন্তা করবো যে চৌবাচ্চা নিয়ে আমরা আলোচনা করতেছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, মনে করো আমাকে বলছে যে পুরা আমার একদম পানি শূন্য করে ফেলতে হবে। এখন খেয়াল করো, ধরো এটা একদম প্রথমে ধরে নাও এটা পানি দ্বারা পরিপূর্ণ অবস্থায় ছিল, ঠিক আছে, এইভাবে পানি দ্বারা পরিপূর্ণ অবস্থায় ছিল। এবার যদি এটাকে আমার এরকম পানি শূন্য করে ফেলতে হয়, মানে পুরা পানিটাকে যদি সরাই ফেলতে হয়, তাহলে আমরা জানি যে ভরকেন্দ্রের সরণ আমাকে চিন্তা করার জন্য আগে বুঝতে হবে ভরকেন্দ্র কোথায় অবস্থিত। তাহলে ভরকেন্দ্র কোথায় অবস্থিত সেটা কিন্তু আমরা শিখাইছিলাম আগের লেকচারে। আমরা দেখাইছিলাম যে এভাবে উল্লম্ব বরাবর একটা দাগ আর অনুভূমিক বরাবর একটা দাগ দিয়ে দিবা, দেওয়ার পরে তাদের ইন্টারসেক্টিং যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র চিন্তা করতে হবে। তাহলে আমি যদি সম্পূর্ণ কুয়া থেকে পানি শূন্য করে ফেলতে চাই, তাহলে আমাকে দেখতে হবে ভরকেন্দ্র কতটুকু উঠছে। তাহলে খেয়াল করো, এখানে ভরকেন্দ্র যদি এখানে থাকে, এই পানিটাকে তুলে যদি আমি আস্তে আস্তে উপরের দিকে নিয়ে আসতে পারি, তাইলেই তো আর কোনো পানি থাকবে না, তাই না? তাহলে এরকম পানি শূন্য হয়ে যাবে। তাহলে দেখো ভরকেন্দ্রের সরণ এখানে আসলে কত হয়েছে, দেখো ভরকেন্দ্রের সরণ এখান থেকে এ পর্যন্ত হয়েছে, ঠিক আছে। এবার দেখো, আমার যদি মোট এই কুয়ার গভীরতা হয় এইচ, মোট এই কুয়ার গভীরতা যদি হয় এইচ, তাহলে এই ভরকেন্দ্রের সরণটা এখানে আসলে কত হয়েছে দেখো তো, h/2। এই ভরকেন্দ্রের সরণ এখানে কতটুকু হয়েছে, h/2। এই জন্য তোমাকে যদি কখনো বলে যে পানিপূর্ণ একটা কুয়াকে তোমার শূন্য করে ফেলতে হবে, তাহলে এখানে লিখে ফেললাম যে পানিপূর্ণ কুয়াকে পানি শূন্য করে ফেলতে হবে, পানি শূন্য করতে
আমাদের এই ভরকেন্দ্রের সরণটা কত হবে বলো তো, h/2, ঠিক আছে। আর যেহেতু আমি এখানে সম্পূর্ণ ভরটাকেই সরাই ফেলছি, তার মানে এখানে আমার m প্রাইম মানে অপসারিত পানির ভর কি, সম্পূর্ণ পানির ভরটা আমাকে নিতে হবে, সম্পূর্ণ পানির ভর আমাকে নিতে হবে। এখানে m বলতে আমি বুঝতেছি সম্পূর্ণ পানির ভর, অথবা তার যে পানির ধারণ ক্ষমতা, পানি সর্বোচ্চ ধারণ ক্ষমতা, ম্যাক্সিমাম ক্যাপাসিটি। আচ্ছা, তাহলে এইচ প্রাইম এম প্রাইমের মান বুঝে গেছি, কৃতকাজের ইকুয়েশনে বসায় দাও, সেটা হবে mg h/2। এজন্য পানিপূর্ণ কুয়াকে পানি শূন্য করতে আমরা 9-10 হয়তো শুনে আসছিলাম যে আমাদের হচ্ছে ভাইয়া তোমার যদি এইচ থাকে তুমি h/2 বসাই দিবা। কেন h/2 বসাইতে হবে? কারণ h/2 হচ্ছে আসলে ভরকেন্দ্রের সরণ, আমাকে ভরকেন্দ্রের সরণ নিয়ে হিসাব করতে হবে। এবার চলে আসো ভরকেন্দ্রের সরণ দ্বারা আমি আরেকটা এক্সাম্পল দিই যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। ধরে নাও আমার কুয়াটা পানি দ্বারা পরিপূর্ণ ছিল না, আমার কুয়াটা ধরে নাও পানি দ্বারা অর্ধপূর্ণ ছিল, ঠিক আছে, পানি দ্বারা অর্ধপূর্ণ ছিল। এবার এই অর্ধপূর্ণ কুয়াটাকে আমি এরকম পানি শূন্য করে ফেলতে চাচ্ছি, তাহলে এখানে লিখি, এবার আমরা কি করতে চাচ্ছি, অর্ধপূর্ণ একটা কুয়াকে বা অর্ধপূর্ণ একটা চৌবাচ্চাকে, সেটাকে আমরা পানি শূন্য করতে চাচ্ছি, পানি শূন্য করতে চাচ্ছি। এবার দেখো এখানে যে অর্ধপূর্ণ অবস্থায় যতটুকু পানি আছে অতটুকু পানিরই ভর আছে, আর ভর থাকলে তার ভরকেন্দ্র থাকে, এটা আমরা বলছিলাম। তাহলে এখানে যদি ভর থাকার কারণে যদি ভরকেন্দ্র থাকে, দেখো আমি এখানে ডিভাইড করে ফেলি, এখানে উলম্ব বরাবর একটা দাগ আমি দিলাম, আরেকটা দাগ আমরা কি বরাবর দিব, অনুভূমিক বরাবর দিব। এখন কোন কোন অংশের জন্য দিব বলো তো, যতটুকু অংশে পানি আছে ততটুকু অংশের জন্য। এখন এখানে পানি আছে উপর থেকে নিচ পর্যন্ত, তাহলে এই দুইটার মাঝামাঝি আমার ভরকেন্দ্রটা থাকবে, তাহলে এই দুইটার মাঝামাঝি আমাকে একটা দাগ চিন্তা করতে হবে। তাহলে এই দুজন কোথায় ইন্টারসেক্ট করলো বলো তো, এইখানে ইন্টারসেক্ট করলো, তাহলে এটা হচ্ছে তার ভরকেন্দ্র, ঠিক আছে। এবার দেখো ভরকেন্দ্র কতটুকু সরণ হয়েছে, খেয়াল করে দেখতে পাচ্ছ হয়তো যে ভরকেন্দ্রের সরণ হয়েছে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে। এখন দেখো আমরা একটু ভাগ করে দেখাই, আমার যদি এমন হয় যে এতটুকু অর্ধপূর্ণ কুয়া ছিল, মানে এতটুকু হাফ এতটুকু হাফ, তাহলে আমার এতটুকু কি ছিল বলো তো, এতটুকু ছিল h/2 আর এতটুকু ছিল h/2। দেখছো অর্ধেক খালি ছিল অর্ধেক পূর্ণ ছিল। এখন ভরকেন্দ্র তাহলে কতটুকু উঠছে, দেখো ভরকেন্দ্র উঠছে হচ্ছে আমার এতটুকু, মোট এতটুকু উঠছে। তাহলে এতটুকু যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কিন্তু যে এইটার পাশাপাশি মানে h/2 এর পাশাপাশি এইটার মানও জানতে হবে, ঠিক আছে। তাহলে এইটার মানটা কত সেটা আমরা এখন একটু বের করে ফেলবো। এটার মান হচ্ছে দেখো কত হবে, যেহেতু এতটুকু হচ্ছে h/4, তাহলে এটা হবে h/4 এর সরি h/2, তাহলে h/2 এর এতটুকু হচ্ছে অর্ধেক, তার মানে এটা হবে h/4, এটা হবে h/4। তাহলে ভরকেন্দ্র কতটুকু উঠছে দেখো, এইখানে সে উঠছে হচ্ছে h/4 আর এইখানে সে উঠছে হচ্ছে h/2। তাহলে এখানে ভরকেন্দ্রের যে সরণটা সেটা হচ্ছে h/2, এই যে এখানে উঠছে h/2 আর এখানে উঠছে h/4, তাহলে এই দুটাকে যোগ করে দিতে হবে। তাহলে আমরা যদি এলসিএম বা লসাগু করি, এখানে এটা কত আসবে, এটা আসবে হচ্ছে 2h + h = thrice h/4, ঠিক আছে। আরেকটা বিষয় খেয়াল করো, এখানে আমি যদি ধরে নেই যে এটার সম্পূর্ণ পানি ধারণ ক্ষমতা হচ্ছে m, মানে 100 কেজি পানি ধরে রাখতে পারে, যদি এটা চিন্তা করি, তাহলে আমরা কি বলতেছিলাম যে সম্পূর্ণ যে পানি ধারণ ক্ষমতাটা বা সর্বোচ্চ যে পানি ধারণ ক্ষমতাটা, পানি ধারণ ক্ষমতাটা সেটা হচ্ছে আমাদের যদি m হয়, তাহলে এখানে কিন্তু পানি m পরিমাণ পূর্ণ ছিল না, ছিল পানি কতটুকু, অর্ধেক, মানে m/2। তাহলে এতটুকু পানি সরাই ফেলার কারণেই কিন্তু এটা কি হয়ে গেছে, খালি হয়ে গেছে। তাহলে অপসারিত পানির ভর কত বলো, অপসারিত পানির ভর হচ্ছে টোটালটার অর্ধেক, তার মানে m/2। তাহলে ভাইয়া কৃতকাজ কত হবে বলো, তাহলে ভাইয়া কৃতকাজ হবে হচ্ছে, আমরা জানি কৃতকাজ হচ্ছে m'(g(h'), m' হচ্ছে m/2, g হচ্ছে g এর জায়গায়, h' এর বদলে হবে 3h/4। দ্যাট মিনস কাজের মান দাঁড়াচ্ছে 3/8 mgh, অর্থাৎ অর্ধপূর্ণ চৌবাচ্চাটাকে পানি শূন্য করতে কাজ করতে হবে 3/8 mgh।
ঠিক আছে। আর এখানে এম এর মান কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এম হচ্ছে এখানে সম্পূর্ণ পানি ধারণ ক্ষমতা। তার মানে এম এর মান যখন আমি এখানে ভাগ করব, আমরা জানি এম সমান হচ্ছে ভি রো। তো এখানে ভিটাকে আমরা কিন্তু আর ভাগটাক কিছু করব না, কারণ আমরা ধরছি এটা সর্বোচ্চ বা সম্পূর্ণ। তাহলে আয়তনটাও কি হবে? সম্পূর্ণ আয়তন হবে। তো তার যদি এমন হয় যে তার ব্যাসার্ধের মান আছে হচ্ছে আমাদের আর, যদি তার ব্যাসার্ধের মান আমাদের হয় হচ্ছে আর, তাহলে আমরা জানি যে সিলিন্ডার আকৃতির কোনো কিছুর আয়তন হচ্ছে পায়ের স্কোয়ার এইচ। তাহলে এই ভি এর মানটা আমরা ফুল আয়তনটা বসাবো, মানে ফুল পায়ের স্কোয়ার এইচটা আমরা এখানে লিখবো। আর এখানে রো তো আগের থেকে আছে, অর্থাৎ তুমি যদি আয়তনও ভাগ করো আবার যদি ভরের এখানেও ভাগ করো, তুমি কিন্তু মানে দুইবারই একটা জিনিস করে ফেলছো, দুইবার করা যাবে না। অনেকে আছে যারা হচ্ছে আয়তনটাকে ডিভাইড করে দেয়, অনেকে আছে যারা হচ্ছে ভরটাকে হিসাব করে ফেলে। সো আমি হচ্ছে ভরটাকে আলাদা করে হিসাব করি, এটা আমার প্রেফারেন্স। তুমি চাইলে আয়তনটাকে ভাগ করে হিসাব করতে পারো, ওটাও হবে, সমস্যা নেই। এবার আসি, ভরকেন্দ্রের সরণ দ্বারা দুইটা এক্সাম্পল দেখলাম, সামনে আরো অনেক প্রবলেম আছে। এখন আমরা গড় সরণ দ্বারা হিসাবটা দেখার চেষ্টা করব। চলো দেখি। গড় সরণ নাম দ্বারা বুঝতেছো, গড় সরণ মানে কি বোঝায়? গড় সরণটা হচ্ছে এমন হবে, গড় সরণ এইচ প্রাইম ইকুয়ালস টু h1 প্লাস h2 ডিভাইডেড বাই 2। এখন h1 কি বোঝায়? h1 কি বোঝায় একটু লিখি। h1 হচ্ছে আমাদের প্রথম যে তলটা থাকবে সেই প্রথম তলের উচ্চতা, প্রথম তলের উচ্চতা না বলে আমরা গভীরতা বলবো এইসব ক্ষেত্রে। আর h2 হচ্ছে আমাদের দ্বিতীয় তলের গভীরতা। এক্সাম্পল দিলে ক্লিয়ারলি বুঝতে পারবা, দ্বিতীয় তলের গভীরতা ডিভাইডেড বাই 2। ঠিক আছে। এখন ছোট্ট একটা এক্সাম্পল তোমাদের আমি দেই। মনে করো এইখানে পানি আছে, পানিটা হচ্ছে এইখানে প্রথমে আছে, ঠিক আছে, এখানে প্রথমে পানিটা আছে। এই অবস্থা থেকে কুয়াটাকে চেঞ্জ করে কিছু পরিমাণ পানি ধরো আমি অপসারণ করে ফেলছি, ধরো এতটুকু পানি অপসারণ করছি, এর ফলে পানি আছে এখন এইখানে, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে আমার ফার্স্ট কেস, এটা আমার সেকেন্ড কেস। এবার কি দেখতে হবে? প্রথম আর দ্বিতীয় তলের পানির গভীরতা, এই যে প্রথম আর দ্বিতীয় তলের পানির গভীরতা দেখতে হবে। এখন উচ্চতা নির্ণয় করে কি আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে যায়, আর গভীরতা নির্ণয় করে কি উপর থেকে নিচের দিকে যায়। তুমি যদি পানিতে সাঁতার কাটো আর তুমি যদি বলো, পানিতে ডুব দিয়ে যদি বলো যে আমার উচ্চতা এখন এত, এটা কিন্তু মানে মিনিংফুল না। বাট তুমি যদি বলো যে আমার এখন গভীরতা হইতেছে 2 মিটার, ঠিক আছে, বা 3 মিটার, দেখবা সমুদ্রে সবসময় গভীরতা বলে, কারণ কি পানির তল থেকে নিচের দিকে হিসাব করতে হয়। এখানেও সেম, পানির যে মুক্ত তলটা থাকবে সেই মুক্ত তল থেকে নিচের দিকে হিসাব করতে হবে, পানি না, মানে ভূপৃষ্ঠের মুক্ত তল থেকে নিচের দিকে হিসাব করতে হবে। এখন দেখো, তাহলে এইখানে এই মুক্ত তল থেকে নিচের দিকে যতটুকু আসছে এটাই হচ্ছে প্রথম তলের কি বলতো গভীরতা, তাহলে এটাকে আমি লিখলাম h1। আবার এখানেও সেম, এই মুক্ত তল থেকে পানির তলের গভীরতাটা হচ্ছে এখানে আমাদের h2। এখন এটা দেখার পর আমরা আর একটা কমেন্ট এখানে কি করতে পারি, কি কমেন্ট? যে ভাই এই h1 h2 কে এভাবে আপনি না বলে, h1টাকে একটু ক্লিয়ারলি লিখি, h1 h2 কে ভাই আপনি এভাবে না বলে আপনি আরেকটাও তো বলতে পারেন ভাই, সেটা হচ্ছে যে প্রথম তলের গভীরতা দ্বিতীয় তলের গভীরতা আমরা বলবো না, না বলে আমরা বলতে পারি যে প্রথম ক্ষেত্রে কতটুকু পানি ছিল না, মানে কতটুকু খালি ছিল। আর এখানে h2 কি বোঝাইতেছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু পানি কি ছিল, খালি ছিল। এটা বলা যায় কিন্তু, এই যে h1 এর বদলে বলা যায় প্রথম ক্ষেত্রে কতটুকু খালি, h2 এর ক্ষেত্রে বলা যায় দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু খালি। তাইলে প্রথম তলের গভীরতা প্লাস দ্বিতীয় তলের গভীরতা h1 প্লাস h2, এটার আরেকটা মিনিং আমি লিখতে পারবো, সেটা হচ্ছে খালি 1 যোগ খালি 2। ঠিক আছে, সহজ বাংলা একদম। প্রথম ক্ষেত্রে কতটুকু খালি, দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু খালি, ডিভাইডেড বাই কি হবে বলো তো, 2 হবে। তাই না? মজা আর একটা বিষয় কিন্তু। তাহলে খালি যারা বুঝতেছো না, ইংলিশ ভার্সন যদি কেউ থাকো, মানে প্রথম যে সারফেসটা আছে, ওয়াটার সারফেসে যে ফ্রি সারফেসটা আছে, এটার কতটুকু আসলে এমটি আছে, মানে কতটুকু তার এখানে গ্যাপ আছে। ঠিক আছে, তাহলে ধরো MT1 প্লাস MT2 অথবা গ্যাপ 1 প্লাস গ্যাপ 2, এভাবে চিন্তা করো। এবার চলে আসো, তাহলে আমরা এখন সহজে বোঝানোর জন্য এই যে খালির কনসেপ্টটা ইউজ করব, দেখবা খুব সহজে কাজ হয়ে যাচ্ছে। এবার চলো তাহলে আমরা একটা প্র্যাকটিসের মধ্যে একটু চলে যাই। তো ধরো একটা প্র্যাকটিস আমরা এখানে করব হচ্ছে এরকম, এখানে দেখব, মনে করো আমাদের পানি আছে হচ্ছে কতটুকু, এই যে এটার সাথে মিলাই দেখায় একটু তোমাদের। যেমন দেখো আমরা একটু আগে করছিলাম যে অর্ধপূর্ণ চৌবাচ্চাকে পানি শূন্য করতে
3/8 mgh হচ্ছে কাজ সম্পন্ন হয়। আমি একই এক্সাম্পল তোমাদের এইখানে দিয়ে দেখাবো যে অ্যান্সার কি আসে, একই আসে। তাহলে তোমরা দুইটা যে মেথড একই একটু বিশ্বাস করতে শুরু করবা, ঠিক আছে? তাহলে পানি অর্ধপূর্ণ চৌবাচ্চাটাকে আমি কি করব ভাই, অর্ধপূর্ণ চৌবাচ্চাকে আমি কি করে ফেলবো, এই যে খালি করে ফেলবো, ঠিক আছে? সেই কেসটার মতোই। আচ্ছা, তাইলে আমি এখানে লিখে রাখলাম, এই ক্ষেত্রে আমরা দেখব অর্ধপূর্ণ চৌবাচ্চাকে পানি শূন্য করব, পানি শূন্য করব, ঠিক আছে? চলো, এখন আমরা জানি যে আমাদের যে গড় সরণ, আমাদের যেই গড় সরণের মান আমরা কি শিখছিলাম, ওই যে h1 প্লাস h2 ডিভাইডেড বাই 2। এখন ওই যে প্রথম তলের গভীরতা দ্বিতীয় তলের গভীরতা দিয়ে পড়াটা মজার, তবে আরো মজার হচ্ছে কতটুকু খালি প্রথমে আছে, কতটুকু খালি পরে আছে, তাই না? এটা আরো সহজ। দেখো, তাহলে প্রথমে খালি কতটুকু আছে, এতটুকু খালি আছে, পরে কতটুকু খালি আছে, এতটুকু খালি আছে, মানে পুরাটাই খালি আছে। তাহলে পরে কতটুকু খালি আছে, পুরা গভীরতা যদি h হয়, তাহলে h গভীরতায় কি আছে, খালি আছে। তাহলে পরের যেই খালির গভীরতা বা খালির অংশ সেটা পুরাটা h। আর প্রথম ক্ষেত্রে যে h1টা সেটা কত হবে তাইলে বলো? অর্ধপূর্ণ চৌবাচ্চা ছিল, তার মানে কি এখানে খালি ছিল কতটুকু, অর্ধপূর্ণ মানে কি অর্ধেক খালি অর্ধেক পূর্ণ। তাহলে অর্ধপূর্ণর ক্ষেত্রে খালি ছিল কতটুকু, এই h/2 খালি ছিল, h/2 খালি ছিল। তাহলে h1 এর মান পেয়ে গেছো, h2 এর মান পেয়ে গেছো, এখানে সুন্দর করে বিসমিল্লাহ বলে বসাই দাও, h/2 প্লাস h ডিভাইড বাই 2, উপরে হবে 3h/2, নিচে হবে 2, 3h/2 ডিভাইড বাই 2, এটা হবে 3h/4, ঠিক আছে? 3h/4। আর ওই যে অপসারিত পানির ভর কোনটা, অপসারিত পানির ভর বের করার জন্য একটা মেথড তোমাদের সহজে শিখাই দেই, যাতে ইজিলি ভাইয়ারা তোমরা হিসাব করতে পারো। অপসারিত পানির ভর এম প্রাইমের মান সবসময় কি করবা, দেখবা আগে কতটুকু ছিল পরে কতটুকু আছে। সহজ বাংলা কি করবা, দেখবা আগে কতটুকু ছিল মাইনাস পরে কতটুকু আছে, ঠিক আছে? m1 মাইনাস m2, আগে কতটুকু পূর্ণ ছিল পরে কতটুকু পূর্ণ আছে, ঠিক আছে? 1 মাইনাস 2। এখন এটা কেন হবে, মানে মনে করো প্রথমে পানি ছিল 100 কেজি, হ্যাঁ ধরে নাও প্রথমে যে পানি ছিল 100 কেজি, ধরে নাও। তো 100 কেজি, আর পরে আমি এখানে পানি টানি সরাই এখানে করে ফেললাম কত কেজি, 0 কেজি করে ফেলছি ধরো। তাহলে 100 কেজি আগে ছিল, পরে আছে 0 কেজি, তাহলে 100 মাইনাস 0 কত হবে, 100ই হবে। তার মানে আমি 100 কেজি পানি সরাই ফেলছি, এর কারণেই এখানে 0 কেজি আছে, বুঝছো? এই জন্য আগের থেকে পরেরটা বাদ দিলেই বোঝা যায় কতটুকু পানি সরাই ফেলা হয়েছে, সেটা হচ্ছে অপসারিত পানির ভর। এবার খেয়াল করেন আপনারা, আমার m1 কোনটা বলেন, m1 হচ্ছে এইখানে কতটুকু পানি আমার এখানে আছে। এখন এখানে আমি দেখতে পাচ্ছি অর্ধেক, এই যে দেখেন নামের মধ্যে আপনি দেখবেন অর্ধপূর্ণ, ঠিক আছে? তার মানে এখানে পানি ছিল মোট ধারণ ক্ষমতার অর্ধেক, তাহলে m1 হবে m/2। আর পরে খেয়াল করেন, এই যে চিত্রও আঁকা লাগবে না, আপনি যখন একটু এক্সপার্ট হবেন এই নাম দেখে আপনি বুঝবেন, পানি শূন্য করে ফেলছেন, পানি শূন্য করে ফেলা মানে কি সেখানে কোনো পানি নাই, মানে 0। তাহলে m/2 থেকে 0 বাদ, দেখছেন? এই যে এম কতটুকু ধরতে হবে সেটা ধরার জন্য চিত্র আঁকা লাগে না, চিত্র ছাড়াই কিন্তু বোঝা যাচ্ছে। তাইলে এখানে এম প্রাইমের মান হবে m/2, তাহলে এম প্রাইমের মান পেয়ে গেছি, এইচ প্রাইম পেয়ে গেছি, তাহলে কৃতকাজ কত হবে বলো? কৃতকাজ হবে এম প্রাইম জি এইচ প্রাইম, এম প্রাইম হচ্ছে m/2, জি এর বদলে জি, এইচ প্রাইম হচ্ছে 3h/4, মান বসাই দিলে অ্যান্সার হবে 3/8 mgh। তাহলে দেখতে পাচ্ছ ওই ক্ষেত্রেও কিন্তু একই 3/8 mg আসছিল, এই ক্ষেত্রেও 3/8 mgh আসছে। তার মানে বুঝতেছো দুইটা প্রসেস আসলে একই জিনিসকে কি করে, মিন করে। এবার চলো আমরা যোগজীকরণ অথবা ইন্টিগ্রেশনের মাধ্যমে হিসাবটা দেখার চেষ্টা করি। এটা আমাদের 3 নাম্বার মেথড, যে কোনো একটা মেথডে সলভ করলেই হবে, ঠিক আছে? বাট সব থেকে সহজ আমার কাছে লাগে হচ্ছে গড় সরণ দ্বারা হিসাব। তার কারণ কি, প্রথমে কতটুকু খালি পরে কতটুকু খালি, এটা হিসাব করলেই শেষ হয়ে যায়। এবার আসি যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে আমরা হিসাব করব। ইন্টিগ্রেশন করতে গেলে প্রথমে একটা ক্ষুদ্র অংশের জন্য হিসাব করতে হয়, পরে সেই ক্ষুদ্র অংশকে ইন্টিগ্রেট করে বা যোগজীকরণ করে বড় অংশের একটা হিসাব বের করতে হয়। তাহলে এখানে একটা বড় অংশের হিসাব আছে, এই হিসাবটা করার জন্য আমাকে একটা ছোট্ট
ক্ষুদ্র একটা অংশ আমাকে হিসাব করতে হবে, ঠিক আছে? এখন এখানে যে পানিটা আছে, পানিটাকে যদি স্লাইস আকারে আমি এভাবে কেটে ফেলি, এভাবে বিভিন্ন স্লাইস আকারে যদি কেটে ফেলি, তাহলে এভাবে অসংখ্য স্লাইস কিন্তু আমি এখান থেকে পাবো, অসংখ্য স্লাইস পাবো। তো এখান থেকে একটা স্লাইস ছোট করে আমি একটু কেটে নিব। ধরো স্লাইসটা আছে এখানে এরকম, মনে করো এইখানে এরকম একটা পানির স্লাইস আমি কেটে নিলাম, এতটুকু পানির ছোট্ট একটা স্লাইস আমি এখান থেকে কেটে নিলাম। তাইলে এখানে দেখো একটু বড় করে আঁকছি, দ্যাট ডাজেন্ট মিন যে এটা আসলে অনেক বড়, সহজে বোঝানোর জন্য একটু একটু বড় করে আঁকছি আর কি, ঠিক আছে, যাতে ইজিলি বোঝানো যায়। এখন এই যে পানির যেই ছোট্ট একটা অংশ হইলো, এরকম কিন্তু অসংখ্য ফালি বা অসংখ্য স্লাইস এখানে আছে, উপরেও আছে নিচেও আছে। এখন ধরে নাও যে আমার মোট গভীরতা যদি এইচ হয়, তাহলে এই টোটাল এইচের এখানে ক্ষুদ্র একটা অংশ আমরা চিন্তা করতে পারি যে এই ছোট্ট একটা অংশ হচ্ছে আমাদের এখানে ডিএইচ। টোটাল এইচের ক্ষুদ্র একটা অংশ হবে এখানকার ডিএইচ, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো আমার এই সেন্টার থেকে যদি আমি চিন্তা করি, সেন্টার থেকে এটার ব্যাসার্ধটা আমি যদি এখানে এঁকে ফেলি, তাহলে কিন্তু এখানে যে বৃত্তাকার পার্টের মতো একটা অংশ তোমরা দেখতেছো, বৃত্তাকার পার্টের মতো, যদি এটাকে আরেকটু বৃত্তাকার করার চেষ্টা করা যায় তাইলে, ঠিক আছে, একটু বৃত্তাকার যদি চিন্তা করো, তাহলে এইখানে এই বৃত্তাকার স্লাইসের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বৃত্তাকার অংশের যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা কিন্তু পুরোটা ক্ষেত্রফলই আসছে। তাহলে ক্ষেত্রফল এখানে কত বলো তো? ক্ষেত্রফল হচ্ছে এখানে পায়ের স্কোয়ার, ক্ষেত্রফল হচ্ছে পায়ের স্কোয়ার। আচ্ছা, এবার একটা বিষয় দেখো, আমি আপাতত এই এইচটাকে মুছে ফেলতেছি, এইচটাকে আমি ধ্রুবক না রেখে চলক চিন্তা করব, ঠিক আছে? ধ্রুবক না রেখে চলক চিন্তা করতে চাচ্ছি। এখন মনে করো এখান থেকে এই পানির লেয়ারটাকে ধরে, আমি এখান থেকে পানির লেয়ারটাকে ধরে এই পর্যন্ত উঠাবো, ঠিক আছে? আমি ধরলাম এখানে এইচ উচ্চতায় আমি এটাকে উঠাই ফেলবো, এইচ উচ্চতায় আমি এটাকে উঠাই ফেলবো। তাহলে চিন্তা করো আমার এই টোটাল যে অংশটা, যে ছোট অংশটা আমরা এখানে নিয়ে নিচ্ছি, আমরা ধরে নেই ছোট্ট যে অংশটা আছে তার ভর হচ্ছে ডিএম, মানে টোটাল যে ভরটা আছে, ছোট্ট যে ভরটা, সেটার ভর হচ্ছে ডিএম। তাহলে ক্ষুদ্র অংশের ভর হচ্ছে ডিএম। তার মানে সেই ডিএম অংশকে যদি আমি এইচ উচ্চতায় তুলতে চাই, এখানে কিন্তু ডিএম অংশের জন্য আর ভর কেন্দ্র হিসাব করার কিছু নাই, কারণ আমি শুধুমাত্র এতটুকু অংশই এখানে তুলে ফেলতেছি, ঠিক আছে? এতটুকু অংশই তুলে ফেলতেছি। তাইলে সেই ডিএম অংশকে এইচ উচ্চতায় তুলতে কৃত কাজ, তাহলে ডিএম অংশ তোলার জন্য যে কৃত কাজ হবে সেটাও কি ডিডব্লিউ হবে। ছোট্ট অংশ তোলার জন্য কাজ কি হবে? ছোট হবে। আর বড় টোটাল অংশ তোলার জন্য টোটাল কাজ পাওয়া যাবে। তো ছোট্ট অংশ তোলার জন্য ছোট কাজ, তাহলে সেটা হবে ডিএম জি এইচ, যেহেতু আমি এইচ উচ্চতায় তুলতে যাচ্ছি। এখন এখানে ডিএম এর মানটা আমার হচ্ছে জানতে হবে, ডিএম কতটুকু আসলে। এবার খেয়াল করে দেখো, আমরা এখানে বলতে পারি, আমরা জানি যে ভর এম হচ্ছে ভি ইন্টু রো, মানে আয়তন গুণ ঘনত্ব। তাহলে আমি যদি ভরটাকে খুব ছোট ভর চিন্তা করি, মানে যদি ডিএম চিন্তা করি, তো ঘনত্বকে তো ছোট ঘনত্ব চিন্তা করার কিছু নাই, পানির ঘনত্ব তো ফিক্সড। এটা ডিএম হয়ে গেলে এই আয়তনটা আমার ছোট হয়ে যাবে, ডিভি হয়ে যাবে। ক্ষুদ্র আয়তনের ভর হবে ক্ষুদ্র একটা ভর, ঠিক আছে? ক্ষুদ্র আয়তনের ভরও হবে ক্ষুদ্র একটা ভর, বুঝতে পারছো? এবার ডিভি মানে কি? ক্ষুদ্র আয়তন। আমরা জানি সিলিন্ডারের মোট আয়তন হচ্ছে পায়ের স্কোয়ার এইচ। তাহলে আমি যদি ক্ষুদ্র আয়তন চিন্তা করি, পায়ের স্কোয়ার তো চেঞ্জ হবে না। ক্ষুদ্র আয়তন চিন্তা করলে দেখো কে চেঞ্জ হবে, এই এইচটা হয়ে যাবে তখন ডিএইচ, ক্ষুদ্র উচ্চতা। তাহলে ডিভি এর বদলে আমি বসাইতে পারি পায়ের স্কোয়ার ডিএইচ, রো এর বদলে রো, ঠিক আছে? এখন এই মানটা আমি এখানে বসাই দিব। তাহলে এই মানটা এখানে একটু বসাই দিই, পাই আর স্কোয়ার ডিএইচ রো, এটা হচ্ছে ডিএম এর বদলে বসাইছি। বাদ বাকি জিএইচটাকে আমরা অন্য কালিতে লিখে রাখি, এখানে জিএইচটাকে আমরা অন্য কালিতে লিখি, ঠিক আছে? এবার দেখো
আমার তো শুধুমাত্র এই ক্ষুদ্র অংশকে উঠাইলে হবে না, আমাকে তো এরকম ক্ষুদ্র অংশের মতো অনেকগুলো অংশ চিন্তা করতে হবে। আস্তে আস্তে সব লেয়ার আমাকে কি করতে হবে, উঠাই ফেলতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, ইন্টিগ্রেট করতে পারি। পুরো অংশ হিসাব করতে ইন্টিগ্রেট করতে হবে। তার মানে এখানে ইন্টিগ্রেট করব, এখানে ইন্টিগ্রেট করব, এখানে ইন্টিগ্রেট করব। সব জায়গায় ইন্টিগ্রেট করা মানে ছোট ছোট কাজের ইন্টিগ্রেট করা মানে পূর্ণাঙ্গ কাজ পাওয়া, মানে ডব্লিউ পাওয়া। ঠিক আছে, এটাতে আশা করি কারো কোনো ঝামেলা নাই। এবার দেখো আমি কাজটা শুরু করছিলাম কোথা থেকে আর কাজটা শেষ করছি কোথা থেকে, এটা আমাকে দেখতে হবে। এখন আমরা জানি যে এই যে পানির যে হিসাবগুলা, এই হিসাবগুলা করার ক্ষেত্রে সবসময় তলের হিসাব করতে হয়, যে প্রথম তল এখানে ছিল, পরের তল এখানে ছিল। তাহলে প্রথম তল হচ্ছে আমাদের H1 আর পরের তল হচ্ছে আমাদের H2। আগের মতোই প্রথম তল কোথায় আছে, দ্বিতীয় তল কোথায় আছে, এটা দেখো এটার মতো। প্রথম তল কোথায় আছে, দ্বিতীয় তল কোথায় আছে, ঠিক আছে এরকম। এখন তাহলে দেখো ডব্লিউর মানটা কি হবে, এখানে ডিএইচ আর এইচ এই পার্ট বাদে বাকি সবাই ধ্রুবক। এখানে এইচ এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, সরি ইন্টিগ্রেট করতেছি। তাহলে এইচকে শুধুমাত্র রাখতে হবে, বাদ বাকি সবাই বাইরে। তাহলে আমি এখানে লিখতে পারি পাই আর স্কোয়ার রো জি, সবাই বাইরে, ভেতরে থাকবে এইচ ডিএইচ। এবার এটাকে আমরা ইন্টিগ্রেট করে ফেলবো। এইচ ডিএইচ এর ইন্টিগ্রেশন হবে এইচ স্কোয়ার বাই 2 পাই আর স্কোয়ার রো জি এইচ স্কোয়ার বাই 2, লিমিট সেট করে দাও H1 থেকে H2। ঠিক আছে, এবার দেখো এটা কত আসে, এটা আসবে পাই আর স্কোয়ার রো জি H2 স্কোয়ার বাই 2, হাফটাকে আগে নিয়ে আসি, হাফটাকে একটু পরে আমরা আগে নিয়ে আসবো, এরকম একটা প্যাটার্ন আসে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে দেয়ারফর ওয়ার্ক ডান হবে হচ্ছে পাই আর স্কোয়ার রো জি, আগে একটা কি আছে, হাফ আছে, এখানে হবে H2 স্কোয়ার মাইনাস H1 স্কোয়ার। সো এটা হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে যে কোনো কুয়ার, এই যে সিলিন্ডার আকৃতির যে কোনো কুয়ার, যেহেতু সিলিন্ডার আকৃতি নিয়ে করছি, ক্ষেত্রে কৃতকাজের ইন্টিগ্রেশন মানে কৃতকাজের ইকুয়েশন। এখন H1 কোনটা আর H2 কোনটা আবারও বুঝাই। H1 হচ্ছে কি বুঝায়, H1 বুঝায় যে পানির প্রথম তলটা কোন গভীরতায় ছিল, মানে পানির প্রথম তলের গভীরতা, প্রথম তলের গভীরতা, মানে ফার্স্ট কেজে ওয়াটারের যে ডেপথটা থাকবে ওয়াটার সারফেসের। আর H2 কোনটা, H2 হচ্ছে পানির দ্বিতীয় তলের গভীরতা। এখন এই ইকুয়েশন থেকে আমি তোমাদের দেখাবো যে এই ইকুয়েশন আসলে নতুন কিছু না, আগেরটার মতোই আসলে। ঠিক আছে, এবার চলো ইকুয়েশনটা আমরা দেখছি, হাফ পাই আর স্কোয়ার রো জি রুট মানে ব্র্যাকেট থাকবে H2 স্কোয়ার মাইনাস H1 স্কোয়ার। এবার চলো এইখানে আমি একটা তোমাদের দেখাই, ধরে নাও যে আমাদের কি করতে হবে, আমাদের পানিপূর্ণ কুয়াকে মনে করো পানি শূন্য করে ফেলতে হবে, এটা ইন্টিগ্রেশন দিয়ে আমরা সলভ করব। তাহলে আমরা ধরলাম যে পানি পূর্ণ কুয়াকে আমরা, অথবা পানির পূর্ণ চৌবাচ্চাকে আমরা পানি শূন্য করে ফেলবো। তার মানে এইরকম আর একটা সিলিন্ডার আমাদের কাছে কি থাকতে হবে। তো ধরে নাও এরকম আর একটা সিলিন্ডার আমাদের কাছে আছে, ঠিক আছে, এরকম আর একটা সিলিন্ডার আমাদের কাছে আছে, এটা ধরে নাও। এখন এটা কি আছে, পানি পূর্ণ আছে, এটাকে কি করতে হবে, এরকম পানি শূন্য করে ফেলতে হবে। তাহলে পানিপূর্ণ যখন আছে তখন তার প্রথম যে তলটায়, তাহলে এটা ফার্স্ট কেস, এখান থেকে চেঞ্জ করে নিতে হবে এই পানি শূন্য কেসে, মানে এটা সেকেন্ড কেস। তাহলে প্রথমে পানির তলের উচ্চতা কোথায় ছিল, গভীরতা কোথায় ছিল, দেখো প্রথমটা হচ্ছে পানির তলের প্রথম গভীরতা। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথম যে পানির তলটা আছে তার গভীরতা কত, তার কোনো গভীরতাই নাই, সে একদম মুক্ত প্রান্তে আছে, সে কোনো গভীরতাতেই নাই। তার মানে তার গভীরতা কত বলো, তার গভীরতার মান হচ্ছে 0। আর এবার সেকেন্ড কেসে দেখো একদম উপর থেকে চিন্তা করা হলে তার গভীরতা কতটুকু বলো তো, পুরাটা। তার মানে কি পানি শূন্য করতে 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 একদম কোথায় নেমে গেছি, নিচে নেমে গেছি। তাহলে এখানে H2 এর মানটা চিন্তা করলে যদি আমি ভাবি, মোট যেই গভীরতা হবে সেটাই হবে। এখন ইন্টিগ্রেশনের মাধ্যমে যে ইকুয়েশনটা পাইছি সেটা কি, হাফ পাই আর স্কোয়ার রো জি H2 স্কোয়ার H2 স্কোয়ার
মাইনাস H1 স্কোয়ার, ঠিক আছে, এই যে এইটা। এখন এখানে যদি আমরা একটা মান বসাই দিই, হাফ পায়ের স্কোয়ার রো জি, H2 এর মান হচ্ছে H1 এর মান হচ্ছে 0। এবার একটা কাজ করব, দেখো কি করি আমরা। এই পায়ের স্কোয়ার রো এর সাথে আমরা একটা কাজ করতে চাই, যেখানে দেখতে পাচ্ছ H স্কোয়ার আছে, মানে কয়টা H আছে? দুইটা H আছে। তো একটা H-কে আমি এখানে রাখলাম, আর একটা H-কে আমি এখানে নিয়ে আসলাম, এটা তো করাই যায়, সমস্যা নাই। আর জিটাকে রো জি এর কাছেই রাখলাম, ঠিক আছে। আর এই 2টাকে আমি H এর নিচে পাঠাই দিলাম, তো করা যায়, কোনো সমস্যা নেই। এবার দেখো, এই যে পায়ের স্কোয়ার H, এটা আসলে কি বোঝায়? এটা বোঝায় V, টোটাল আয়তন। এখানে রো আছে জি H/2। এবার খেয়াল করো, এখানে যে রো জি, এই যে ভি রো যেটা আছে, আমরা জানি এম সমান হচ্ছে ভি রো, তাহলে ভি রোর বদলে লিখতে পারবো এম, এখানে জি, এখানে H/2। দেখছো মজার বিষয় কি? কৃতকাজের যে মানটা আমরা জানতাম যে পানিপূর্ণ কুয়াকে পানি শূন্য করতে কৃতকাজ হচ্ছে mg H/2, সেটা ইন্টিগ্রেশন দ্বারাও কিন্তু আমরা কি করতে পারলাম? প্রমাণ করতে পারলাম। তার মানে ইন্টিগ্রেশন আসলে নতুন কিছু না। আর ইন্টিগ্রেশনে একটা মজা আছে, কি মজা জানো? ইন্টিগ্রেশনের একটা সুবিধা আছে, আমি তোমাদের সুবিধাটা একটু লিখে দেই। ইন্টিগ্রেশনের সুবিধা হচ্ছে ভর নিয়ে তোমাকে আলাদা হিসাব করতে হবে না। তুমি যখন এখানে চলক বসাচ্ছ, চলক কার কার বসাইছিলা দেখো, ডেরিভেশনে দেখো, তুমি চলক বসাইছিলা শুধু হচ্ছে কি উচ্চতা, সরি গভীরতা। তো এই গভীরতা বসাইছো যখন, ওই অতটুকু গভীরতায় কতটুকু পানি আসলে আছে সেই পানির হিসাবটা, মানে পানির ভরের হিসাবটা সে অটোমেটিক্যালি করে ফেলে। এই জন্য আলাদা করে ভরের হিসাব করতে হয় না। তো অ্যাডভান্টেজ হচ্ছে এই যৌগজীকরণের মাধ্যমে করার, যে আলাদা করে তোমার অপসারিত পানির ভর হিসাব করতে হবে না, অথবা আলাদা করে তোমার আয়তনকে ডিভাইড করতে হবে না। মানে এখানে ভর নিয়ে আলাদা হিসাব দরকার নাই, আলাদা হিসাব করতে হয় না, অথবা লাগে না, ঠিক আছে? ওকে ফাইন। এবার চলো আমরা এতক্ষণ যেই আলোচনাগুলো পড়লাম, যেই থিওরিগুলো বুঝলাম, সেগুলোর অ্যাপ্লিকেশন এখন দেখব। পানিপূর্ণ চৌবাচ্চা খালি করা। আমি কি বলছিলাম? গড় সরণটা সব থেকে সহজ। গড় সরণের মেথড কি শিখছিলাম? গড় সরণের মেথড শিখছিলাম যে গড় সরণ H প্রাইম হচ্ছে H1 প্লাস H2 ডিভাইড বাই 2। আর H1 H2 এর পরিচয় বলছিলাম যে প্রথমে কতটুকু খালি প্লাস দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু খালি। এই যে দেখো, আবার একটু দেখাই, গড় সরণ হচ্ছে H1 প্লাস H2 ডিভাইড বাই 2। তাহলে প্রথমে কতটুকু খালি আছে, পরে কতটুকু খালি আছে, মানে খালি 1 যোগ খালি 2। তাহলে এবার দেখো, এই ক্ষেত্রে যদি আমি একই জিনিস অ্যাপ্লাই করি, পানিপূর্ণ চৌবাচ্চা যদি খালি করি, তাহলে এখানে ধরো আমার সেই পানিপূর্ণ চৌবাচ্চাটা আছে, এটা একদম পানি দ্বারা পূর্ণ আছে, ঠিক আছে, এভাবে পানি দ্বারা পূর্ণ আছে। তো এটাকে যখন আমি পানি শূন্য করে ফেলছি, এখানে কোনো পানি নাই, তাহলে তোমাকে কি চিন্তা করতে হবে? এটা ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস। তাহলে প্রথমে কতটুকু খালি, আমি বলছিলাম এই H1 H2 সহজ হিসাব করার হিসাব হচ্ছে প্রথমে কতটুকু খালি, দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু খালি ডিভাইড বাই 2। তাহলে এটা লিখাও লাগবে না, ঠিক আছে, পরীক্ষার খাতায় লিখাও লাগবে না, লিখা দরকারও নাই, তুমি সরাসরি মান বসাই দিবা, তুমি খালি H1 প্লাস H2 ডিভাইড বাই 2 এটা লিখবা। এবার দেখো, তাহলে প্রথম অংশে কতটুকু খালি, তো পানিপূর্ণ যখন একটা চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চার কি কোনো অংশ খালি থাকে না? এখানে খালি তাহলে কতটুকু বলো? এখানে খালি হচ্ছে 0, কিছুই খালি নেই। আর এখানে খেয়াল করো, কোনো পানি নাই, তার মানে কি এখানে পুরোটাই খালি। এখানে কি বলতো, এখানে কতটুকু খালি ভাই? পুরোটাই খালি, পুরা গভীরতাই খালি। তাহলে এটা কি হবে? 0 প্লাস H ডিভাইড বাই 2, মানে হবে H/2, ঠিক আছে। তা আশা করি গড় সরণ কীভাবে বের করতে হয় আমরা এই গড় সরণের মাধ্যমে এই কেস 1টা সবাই বুঝে ফেলছি। এবার চলো আমরা কেস 2টা দেখি। কেস 2তে, আচ্ছা কেস 1-এর একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আগে দেখি, মানে অঙ্ক আসলে কিভাবে আসে। একটা চৌবাচ্চা সর্বোচ্চ 1000 লিটার পানি ধারণ করতে পারে। এই চৌবাচ্চাকে পানি শূন্য করতে কৃত কাজ কত? তার মানে চৌবাচ্চার 1000 লিটার পানি ধারণ করতে পারে, বলে নাই যে কতটুকু পানি আছে, যেহেতু বলে নাই, শুধু পানি শূন্য করতে বলছে, তার মানে ধরে নিতে হবে চৌবাচ্চাটা পানিপূর্ণই আছে। তাহলে আমরা এখানে কেসটা কোনটা বলতো, যে প্রথমে আছে কি পানিপূর্ণ, আর পরে আছে কোনটা? পরে আছে পানি শূন্য। তার মানে কোন কেসটা ভাইয়া? এই যে
আগের এই কেসটাই। তাহলে গড় সরণ কত হবে h/2। তাহলে এখানে আমি আর গড় সরণ আলাদা হিসাব করব না, কৃতকাজ হবে mgh/2। এখন পানির ক্ষেত্রে যেহেতু পানির ঘনত্ব হচ্ছে 1000 kg/m³, ঠিক আছে, এই জন্য পানির ক্ষেত্রে 100 লিটার পানি যেই কথা 100 কেজি পানি একই কথা। তার কারণ হচ্ছে আমি তোমাদের ম্যাথমেটিক্যালি দেখাই, বাট এরপর থেকে পানি যতটুকু লিটার বলবে ততটুকু কেজি তুমি ধরে নিবা, সমস্যা হবে না। তাহলে এখানে পানির আয়তন বলছে 100 লিটার। 1 লিটার মানে আসলে কি বোঝায় একটু দেখাই। দেখো 1 লিটার মানে আমরা সবাই জানি, ওই যে আমরা তো ধরো মোজো, স্প্রাইট বা এগুলো জিনিসপত্র খাই বা ক্লেমন খাই। তো ধরো 1 লিটার যদি আমি ভাঙি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো 1000 ml, 1000 ml, ঠিক আছে। এই 1000 ml বা মিলিলিটারকে আমরা আবার অনেক সময় বলি সিসি। কি বলি? সিসি। কারণ 1000 সিসিও বলি। সিসির ফুল ফর্ম হচ্ছে কিউবিক সেন্টিমিটার। তাহলে আমি এখানে কিউবিক সেন্টিমিটার এটা এইভাবেই লিখলাম। তাহলে দেখো 1000 কিউবিক সেন্টিমিটার এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে 10 সেন্টিমিটার গুণন 10 সেন্টিমিটার গুণন 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাইলে দেখো এই 1000 সেন্টিমিটার কিউবকে লেখা যায়। এবার এই 10 সেন্টিমিটার যে বিষয়টা দেখো, আমরা জানি যে 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে যদি 100কে আমি 10 করতে চাই তাহলে কি করতে হবে? 10 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে এখানেও কি করতে হবে? 10 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে দেখো 10 সেন্টিমিটার সমান কত হয়? 10 সেন্টিমিটার সমান হয় হচ্ছে 10 ইনভার্স 1 মিটার, ঠিক আছে। 10 উপরে আসলে ইনভার্স হয়ে গেছে। তাহলে এখানে 10 সেন্টিমিটার মানে হচ্ছে 10 ইনভার্স 1 মিটার, এখানেও 10 ইনভার্স 1 মিটার, এখানেও 10 ইনভার্স 1 মিটার। দ্যাট মিনস এটা দাঁড়াচ্ছে 10 ইনভার্স 3 মিটার কিউব। এই জন্য আজকে থেকে মনে রাখবা 1 লিটার মানে হচ্ছে 10 ইনভার্স মিটার কিউব, ঠিক আছে। তাহলে 100 লিটার কি হবে? 100 লিটার হবে 100 ইন্টু 10 ইনভার্স 3 মিটার কিউব, দ্যাট উড বি 0.1 মিটার কিউব, ঠিক আছে। তাহলে ভর কত হবে দেখো? ভর হবে হচ্ছে ভি রো, ভি হচ্ছে 1000 আমাদের 0.1 আর রো হচ্ছে আমাদের 1000। তাহলে মাল্টিপ্লাই করলে সেটা কি আসে বলো তো ভাই? সে 100 আসে, এটা হবে 100 কেজি। এই জন্য বলছি পানির ক্ষেত্রে তোমার যা লিটার বলবে সেটাকে তুমি কেজি ধরে হিসাব করে ফেলতে পারবে। আর যদি অন্য কোনো তরল বললে তখন তোমাকে এই প্রসেসে বের করে নিয়ে আসতে হবে। অ্যাটলিস্ট পানির ক্ষেত্রে আমাদের এত ঝামেলা না করলেও চলবে। আচ্ছা, এবার আসো। তাহলে এম হচ্ছে 100, জি এর মান 9.8, এইচ এর মান দেখো। আচ্ছা, আমাদের চৌবাচ্চার গভীরতা এখানে আসলে বলা নাই। আমরা গভীরতার যে কোনো একটা মান এখানে অ্যাজিউম করে নেই প্রশ্নের স্বার্থে। আমরা ধরে নেই যে এখানে ধরি এই চৌবাচ্চার যে গভীরতাটা একটি, ধরো এখানে লিখি ধরি গভীরতা 20 মিটার। তাহলে গভীরতা যদি 20 মিটার হয় এখানে কি বসবে? 20/2 বসবে। তা আলটিমেটলি এটা হবে হচ্ছে 10, তাহলে এটা হবে 1000 ইন্টু 9.8, তাই এটা হবে 9800 জুল, ঠিক আছে। 9800 জুল। আচ্ছা, তো এখানে যে গভীরতা আমি এখানে ধরে নিচ্ছি, ধরা দরকার নাই, গভীরতা প্রশ্নে বলাই থাকবে, সমস্যা হবে না। এবার চলো আমরা সেকেন্ড কেসটা দেখি। পানি দ্বারা অর্ধপূর্ণ চৌবাচ্চা খালি করা। তো এটা আমরা আগে দেখাইছিলাম এক্সাম্পলের মধ্যে, আমি আবারও এখানে দেখাবো তোমাদের। এই যে পানি দ্বারা অর্ধপূর্ণ চৌবাচ্চা আছে সেটাকে আমরা এখানে কি করব? খালি করে ফেলবো। তো এটা ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস। খুব দ্রুত করব। তাহলে ফার্স্টে দেখবো কতটুকু খালি আছে, অর্ধেক খালি আছে, এটা হবে h/2। পরে কতটুকু খালি আছে? পুরাটাই খালি আছে, তাহলে এটা হবে পুরা h। তার মানে গড় সরণের যে মানটা হবে সেটা হবে h/2 প্লাস h ডিভাইড বাই 2। কি করছে? h1 প্লাস h2 ডিভাইড বাই 2 করছে, তাহলে এটা হবে 3h/4। হ্যাঁ, এখন আমরা যখন কৃতকাজ হিসাব করছিলাম তখন কিন্তু যে এম প্রাইম হিসাব করতে হয়, অপসারিত পানির ভর। তাহলে পানি দ্বারা অর্ধপূর্ণ মানে এখানে পানি আছে টোটালটার অর্ধেক, আর এখানে কোনো পানি নাই, এখানে পানি আছে 0। তাহলে এম প্রাইমের মান হবে m1 মাইনাস m2। m1 হচ্ছে m/2, m2 হচ্ছে 0, তাহলে এটা হবে m/2। তাহলে কৃতকাজ কত হবে? কৃতকাজ হবে m প্রাইম জি এইচ প্রাইম, m প্রাইম হচ্ছে m/2 জি 3h/4। তাহলে ওয়ার্ক ডান কত হবে? 3/8 mgh। আমি আবারও বলতেছি এম কিন্তু এখানে পানির মানে পূর্ণাঙ্গ ধারণ ক্ষমতা, চৌবাচ্চার পূর্ণাঙ্গ ধারণ ক্ষমতা, ঠিক আছে।
এবার এই অর্ধপূর্ণ পানির ক্ষেত্রে একটা অঙ্ক, তো আমরা একটু আগে তোমাদের ডেরিভেশন দেখাইছি, এখানে সরাসরি আমরা প্রবলেম সলভ করে ফেলবো। দেখো এখানে ব্যাস বলা আছে 3 মিটার, তাহলে ব্যাস হচ্ছে 3 মিটার বলা আছে, তার মানে আমরা বুঝতেছি ব্যাসার্ধ হবে এটার অর্ধেক মানে 1.5 মিটার। গভীরতা বলছে 20 মিটার, অর্ধেক অংশ বলছে পানিপূর্ণ, অর্ধেক অংশ বলছে পানিপূর্ণ। একে পাম্প দ্বারা পানি শূন্য করে ফেললে পাম্প দ্বারা কৃত কাজ কত? তা আমরা একটু আগে দেখছি যে অর্ধপূর্ণ থেকে পানি শূন্য করতে কৃত কাজের সূত্র ছিল 3/8 mgh। ঠিক আছে, এই যে একটু আগে দেখো 3/8 mgh একই জিনিস। তাহলে এখানে এম এর মানটা যদি আমি বের করতে চাই, এম কিন্তু প্রশ্নে সরাসরি বলা নাই, দেখছো? এম এর মান বের করতে চাইলে আমি কি বলছিলাম, আমি পুরো আয়তন নিব। তাহলে এম হচ্ছে আমরা জানি ভি রো, একটু ভেঙে লিখি আর এক লাইন, ভি রো, ভি এর বদলে লিখতে পারবো পায়ের স্কোয়ার এইচ রো। এম কিন্তু পুরার ভরটা আমি নিছি, ঠিক আছে? এমন না যে অর্ধেক পূর্ণ পানি আছে জন্য অর্ধেকটাই নিছি, এমন না, এম এখানে আমি পুরোটাই নিছি। কারণ কি, অর্ধেক অংশ পূর্ণ আছে আর আমার এই এম এর পরিচয় হচ্ছে পুরা পানির ধারণ ক্ষমতা, ঠিক আছে? তাহলে এখানে তুমি লিখে নিতে পারো সাইডে যে এই এমটা হচ্ছে আমার পানির অথবা ওই চৌবাচ্চার ধারণ ক্ষমতা আর কি, ঠিক আছে? তাহলে এই মানটা একটু বের করে ফেলে এখান থেকে, পাই 1.5 স্কোয়ার 20, পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? তাহলে মাল্টিপ্লাই করি, আমাদের এখানে পানির ভর আসবে 141,300 কেজি। এখন তাহলে এখানে সিম্পলি আমরা মানটা বসাই দিব। তাহলে এম হচ্ছে আমাদের কত আছে, 141,300, জি হচ্ছে 9.8 আর এইচ হচ্ছে 20। এখন হিসাব করে ফেললেই হবে, আমাদের এখানে অ্যান্সার আসবে এত জুল। বুঝতে পারছি? তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, ঠিক আছে? যেভাবে করো না কেন খুবই সহজ। এবার পানি দ্বারা 2/3 পূর্ণ চৌবাচ্চা খালি করা, তার মানে এখানে 3 ভাগের কত ভাগ অংশ পূর্ণ ছিল বলতো? 3 ভাগের 2 ভাগ অংশ পূর্ণ ছিল। দেখো 3-এর 2 অংশ পূর্ণ ছিল। তাহলে আমি একটা চিন্তা করব যে এখানে আমার এই কুয়াটাকে আমি 3 ভাগে ভাগ করব। ধরো এই একটা ভাগ, এই একটা ভাগ আর এই একটা ভাগ, এই ভাগ, এই ভাগ, এই ভাগ, ঠিক আছে? 3 ভাগ। এখন 3 ভাগের কত অংশ পূর্ণ আছে? দেখো 2 অংশ পূর্ণ আছে। তাইলে এই একটা অংশ পূর্ণ থাকবে, এই একটা অংশ পূর্ণ থাকবে, তাহলে পানি থাকবে টোটাল এতটুকু। এটাকে কি করে ফেলছি? দেখো খালি করে ফেলছি, এটা হচ্ছে খালি করা। তাহলে কি দেখতে হবে? নিয়ম কি বলছিলাম? নিয়ম বলছিলাম যে প্রথমে দেখতে হবে যে প্রথমে কতটুকু খালি আছে। তাহলে প্রথমে কতটুকু খালি আছে ভাই, কি লিখতে পারবো আমরা এখানে? প্রথমে আমাদের খালি আছে হচ্ছে, দেখো 2/3 পূর্ণ। তাহলে আমি কি করতে পারি যে এইখান থেকে যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে উপর থেকে চিন্তা করলে 3 ভাগের এটা কি 1 ভাগ, তাহলে এটা হবে h/3। এই অংশ তাহলে কি হবে? এটা হচ্ছে 3 ভাগের পরের ভাগ আর কি, তাহলে এটা হবে 2h/3। আর এটা হবে কি বলতো, এভাবে দেখাই, এটা একটা h/3 আর এটা হচ্ছে একটা h/3। টোটাল এইচকে 3 ভাগে এখানে আমি ভাগ করে ফেলছি। এখন দেখো প্রথম ভাগের জন্য কয়টা h/3 আছে? একটা, কারণ h/3 অংশ এখানে কি আছে? খালি আছে। তাহলে আমি এখানে লিখলাম, আমরা জানি গড় সরণ হচ্ছে প্রথম অংশ খালি ডিভাইড বাই দ্বিতীয় অংশ খালি ডিভাইড বাই 2, খালি 1 যোগ খালি 2 ডিভাইড বাই 2। তাহলে এখানে খালি আছে কতটুকু? প্রথম অংশ খালি আছে, তার মানে আমি এখানে লিখতে পারবো কত? এটা লিখতে পারবো h/3। এখানে কতটুকু খালি আছে? পুরো অংশ খালি আছে, কোনো পানি এখানে নাই, তাহলে এটা পুরো অংশ হবে, h হবে। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে h/3, ওইখানে লিখবো 0 সরি h ডিভাইড বাই 2। তাহলে এটা আমাদের কত হবে? এটা আমাদের হবে হচ্ছে 4h/3। আচ্ছা আমি তোমাদের জন্য একটু ভেঙে করি, 3 যদি লসাগু রাখি তো এটা হবে আমাদের হচ্ছে h + 3h, তাহলে এটা হবে 4h, নিচে 2। আলটিমেটলি যদি আমি একটু কাটাকাটি করি আর একটু, তাহলে এটা হবে 4h/6, 4h/6কে করলে এটা হবে 2h/3, ঠিক আছে? 2h/3 হচ্ছে আমাদের এখানে গড় সরণ। আর যদি বলো যে ভাইয়া অপসারিত পানির ভর কত, সেটাও আমরা বের করতে পারবো। অপসারিত পানির ভর m' কত হবে? প্রথম অংশের ভর থেকে দ্বিতীয় অংশের ভর বাদ।
তাহলে প্রথম অংশে কতটুকু ভর আছে দেখো, প্রথম অংশে এতটুকু পানি পূর্ণ আছে, তাহলে এতটুকু অংশের কি থাকবে, ভর থাকবে। তো এতটুকু অংশ কতটুকু দেখো, যে প্রশ্ন বলাই থাকে এত অংশ পূর্ণ, তো যত অংশ পানি থাকে তত অংশেই তো ভরা থাকে, তাই না? তত অংশে পানি থাকে তত অংশেরই ভর থাকে। যতটুকু পানি থাকবে অতটুকুই তো ভর আছে, যতটুকু খালি ওইখানে ভর কেমনে থাকবে? তাহলে এখানে পানি পূর্ণ আছে 2/3, তাহলে ভরও হবে কি মোটের 2/3, আর এখানে কোনো পানির ভর নাই, এখানে কোনো পানির ভর নাই। তাহলে প্রথম অংশে পানির ভর আছে হচ্ছে 2/3m, পরের অংশ কিছু নাই, তাহলে 2/3m হচ্ছে আমাদের এখানে অপসারিত পানির ভর। তাহলে এখানে যদি কৃতকাজ হিসাব করতে হয়, তাহলে কৃতকাজ হবে m প্রাইম g h প্রাইম, m প্রাইম হবে হচ্ছে আমাদের কত 2/3m, g এর বদলে g, h এর বদলে হবে 2h/3, তাহলে এখানে কত আসে 4/9 mgh, 4/9 mgh। তো আশা করি সবাই এই জিনিসটা আমরা ধরতে পারছি। আবারও বলে রাখি, এম হচ্ছে আমরা টোটাল অংশটাকে ধরছি, তাহলে এম হচ্ছে পূর্ণাঙ্গ চৌবাচ্চার ধারণ ক্ষমতা। এবার চলে আসো চৌবাচ্চার 1/3 খালি করা। আগের কেসটার এই কেসটা কি সেম কিনা এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো চৌবাচ্চা মনে করো তাহলে পানি পূর্ণ আছে, যেহেতু কত অংশ পূর্ণ সেটা বলে নাই, তাহলে ইনিশিয়ালি সে পানি পূর্ণ আছে, ঠিক আছে। এখন এটাকে আমরা কয় ভাগে ভাগ করব, 3 ভাগে ভাগ করলাম। আমি ধরলাম যে এটা হচ্ছে একটা ভাগ, এটা হচ্ছে আর একটা ভাগ, এটা হচ্ছে আর একটা ভাগ, তাহলে এটা হচ্ছে h/3, এটা একটা h/3, এটা একটা h/3, সমান 3 ভাগে ভাগ করছি। এখন কত অংশ খালি করতে হবে, 1/3 খালি করতে হবে। তার মানে কি প্রথম অংশটাকে সরাই ফেলতে হবে। তার মানে প্রথম অংশ তুমি যদি খালি করে ফেলো, তোমার কিন্তু নিচের এই দুইটা অংশ থাকবে আর কি, নিচের দুইটা অংশ তোমার থাকবে, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো, প্রথম অংশে আমার কিন্তু পানি কি পুরোটাই ছিল, তাহলে প্রথম অংশে আমার কতটুকু পানি খালি ছিল বলো, প্রথম অংশে খালি হচ্ছে আমার 0, তাহলে আমি এখানে একদম বাংলা লিখবো, কতটুকু এমটি ছিল বা কতটুকু খালি ছিল, 0 অংশ ছিল, কারণ কি পানি পূর্ণ ছিল, তো তাহলে কিছুই খালি নাই, খালি হচ্ছে 0। আর এখানে কতটুকু খালি আছে দেখো, এখানে কতটুকু খালি আছে, এখানে যে h/3 সরাই ফেলছো, তাহলে ওই h/3 অংশ এখানে খালি হয়েছে, তার মানে এটা হচ্ছে h/3, তার মানে এটা হচ্ছে h/3, তাহলে এখানে খালি 2 এর মান কত, খালি 2 এর মান হচ্ছে h/3। তাহলে আমরা গড় সরণের সূত্র কি শিখছি, আমরা গড় সরণের সূত্র শিখছি হচ্ছে h1 + h2 / 2, তাহলে h1 হচ্ছে আমাদের এখানে 0, আর h2 হচ্ছে আমাদের এখানে h/3, তাহলে এখানে কি থাকে, h প্রাইমের মান থাকে h/6, বুঝছো। এখানে ভরকেন্দ্রের সরণও হবে হচ্ছে তোমার h/6, ঠিক আছে। যেভাবে করো না কেন, গড় সরণ দিয়ে করলেও যা, ভরকেন্দ্রের সরণ দিয়ে করলেও একই অ্যান্সার আসবে। এবার অপসারিত পানির ভরটা কত বলো, অপসারিত পানির ভর কত হবে, পানির ভর এম প্রাইম কত হবে বলো, এম প্রাইম হবে আগে কতটুকু পানি আছে পরে কতটুকু পানি আছে তার বিয়োগফল। আগে পুরাটাই পানি আছে, ঠিক আছে, তাহলে আগে পুরাটাই পানি আছে, তার মানে আগে সম্পূর্ণ পানি আছে। এখানে সম্পূর্ণ অংশ কিন্তু ভাইয়া পানি নাই, কারণ কি 1/3 খালি হয়ে গেছে, তাহলে এখন কতটুকু পানি আছে, নিচের এতটুকু অংশ এখানে পানি আছে, এখানে নিচের শুধু এতটুকু অংশ পানি আছে। তো এতটুকু অংশ দেখো কয়টা, এই একটা ভাগ, এই একটা ভাগ, 2 ভাগ, তার মানে এই পানিটা হবে হচ্ছে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ। তাহলে অপসারিত পানির ভর কতটুকু দেখো, এটা লিখি এরপর তোমাদের আমি দেখাবো এক লাইনে কিভাবে চিন্তা করা যায়। তাহলে m1 হচ্ছে m, m2 হচ্ছে আমাদের 2/3m, বাদ দিলে হবে m/3। এখন এটা এক লাইনে প্রশ্ন দেখেই তুমি সলভ করতে পারবা। কেমনে, প্রশ্ন দেখো বলেই দিছে এত অংশ খালি করতে হবে, তো কতটুকু পানি সরাইতে হবে সেই অংশটাই তো তোমাকে দিয়ে দিচ্ছে, মানে অপসারিত পানির ভর। তুমি যদি দেখো যে প্রশ্নে বলা আছে এত অংশ খালি করতে হয়, একদম জোস, মানে হাততালি দিয়ে তুমি অঙ্কে নেমে যাবা, ঠিক আছে। যত অংশ খালি করতে বলছো যদি সরাসরি বলে দেয় ওটাই হবে অপসারিত পানির ভর, কোনো টেনশন নাই। তাহলে এখানে কৃতকাজের সূত্র কি দাঁড়াবে, কৃতকাজের সূত্র দাঁড়াবে m প্রাইম gh, m হচ্ছে আমাদের m/3, g এর বদলে g, h এর বদলে হবে h/6, এটা হবে 1/18 mgh। আশা করি সবাই বুঝছি। এবার আসো কেস 5,
1/4 অংশ পানিপূর্ণ থেকে 1/5 অংশ পানিপূর্ণ করা। তার মানে প্রথমে কতটুকু পানিপূর্ণ ছিল ভাই দেখো। এখন আমি আর এগুলো লিখবো না, চিত্র আঁকবো না, চিত্র আঁকা ছাড়াই শেষ হয়ে যাবে। দেখো কত দ্রুত শেষ হয়। আমি লিখলাম গড় সরণ H1 সমান H প্রাইম সমান H1 প্লাস H2 ডিভাইড বাই 2। আমরা মনে মনে বলছিলাম যে আমরা H1 ভাববো খালি 1, H2 ভাববো খালি 2। তাহলে 1/4 অংশ যদি কেউ পানিপূর্ণ থাকে তার খালি কতটুকু আছে ভাই? 4 ভাগের 1 ভাগ আছে পূর্ণ। তাহলে 4 ভাগের 1 ভাগ পূর্ণ থাকলে 3 ভাগ কি আছে? খালি আছে। তাহলে 4 ভাগের 3 ভাগ থাকবে হচ্ছে খালি। 1/4 অংশ পূর্ণ মানে 4 ভাগের 3 ভাগ হচ্ছে কি আছে? খালি আছে। আর এখানে 5 ভাগের 1 অংশ কি আছে? পানিপূর্ণ। তাহলে 5 ভাগের 1 অংশ যদি পূর্ণ থাকে খালি আছে কতটুক? 4 ভাগ। তাহলে এখানে 4/5 অংশ কি আছে বলো তো? খালি আছে। তাহলে এখানে খালি 1 হবে 3/4H, খালি 2 হবে 4/5H। দেখছো, চিত্র আঁকা দরকার নাই, বাস এটা। তো আমি আর পুরোটা এখানে লিখে দিচ্ছি না, ক্যালকুলেট করলে তো তোমরা অ্যান্সার এমনি পাবা। আর আমরা যদি এখানে বলি যে অপসারিত পানির ভর কত, এখানে কিন্তু পোলাবান ভুল করে। তার কারণ কি, আমরা অপসারিত পানির ভরটা অনেক সময় দেখাই না ক্লাসে, কিন্তু অপসারিত পানির ভরটা অবশ্যই দেখা উচিত, আদারওয়াইজ এখান থেকে ভুল হয় কি প্রথম অবস্থা থেকে পরের অবস্থার পানির ভরের বিয়োগফল। তাহলে কি বলছিলাম, M1 M2 কিন্তু পূর্ণ অবস্থা বোঝায়, এটা খালি বোঝায় না যে প্রথমে কতটুক পূর্ণ ছিল পরে কতটুক পূর্ণ আছে। প্রথমে কতটুক পূর্ণ ছিল পরে কতটুকু পানি পূর্ণ আছে, ঠিক আছে না? তাহলে প্রথমে কতটুকু পূর্ণ আছে দেখো প্রশ্নে বলা আছে 1/4 অংশ। তার মানে প্রথমে পানি ছিল 1/4 অংশ, পরে কতটুকু পানি করছো? 1/5 অংশ। শেষ। দেখছো, এই হেডলাইন পরে তুমি এগুলা লিখে ফেলতে পারবা, তোমার চিত্র আঁকার দরকারও নাই। তাহলে এখানে কি হবে? এটা হবে নিচে হচ্ছে 20 লসাগু 5m - 4m, শুধুমাত্র এখানে m থাকবে। তাহলে অপসারিত পানির ভর হবে m/20। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে তুমি যদি কি করো, কৃতকাজ যদি w সমান m প্রাইম g h প্রাইম করো ভাই, তাহলে m প্রাইমের মান এখান থেকে বসাই দিবা, g h প্রাইমের মানটা বের করে এখানে বসাই দিবা, তোমার কিন্তু ভাই কাজ শেষ। চলো এবার কেস 6। এটা তোমরা পজ করে 70% পানিপূর্ণ থেকে 40% পানিপূর্ণ করা, পজ করে নিজে একটু চেষ্টা করো। এরপরে তুমি আমার এই বাকি ভিডিওটা একটু দেখে নাও, ঠিক আছে? পজ করো, 1 2 3, ঠিক আছে? এবার চলো আমরা সলভ করি। 70% পানিপূর্ণ থেকে 40% পানিপূর্ণ করা। এখন এইখানে কি দেখতে হবে আমাদের গড় সরণ বের করার সময়? H1 প্লাস H2 ডিভাইড বাই 2। প্রথমে কতটুকু খালি প্লাস দ্বিতীয় অংশে কতটুকু খালি ডিভাইড বাই 2। তাহলে বাংলা লিখি এখানে, হ্যাঁ একদম বাংলা। প্রথমে কতটুকু খালি, পরে কতটুকু খালি, ডিভাইড বাই 2। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে কতটুকু খালি, 70% পানিপূর্ণ মানে কি রে ভাই? মানে 30%ই তো খালি আছে। 40% পানিপূর্ণ মানে কি বলো? 40% পানিপূর্ণ মানে তার 60% খালি আছে, মানে মোট উচ্চতার 60% খালি আছে। এবার খালি 1 তাহলে কত বলো? খালি 1 হচ্ছে 30%, তো 30%কে লেখা যায় 0.3। কেন? একবার বলে দেই, মনে রাখবা, যে কোনো পার্সেন্ট মানে হচ্ছে 1/100। পার্সেন্টের বদলে সবসময় 1/100 বসানো যায়। তাহলে আমি যদি এখানে 0 0 কাটি, এটা হবে 3/10। 3/10 মিনস 0.3। বুঝতে পারছো? তাইলে এই 60%-এর বদলে আমি লিখতে পারি 0.6। ওকে, তাহলে প্রথম খালি হচ্ছে আমার 0.3H, কারণ সেটা তো উচ্চতার একটা গভীরতার একটা নির্দিষ্ট অংশ খালি, এই জন্য এইচকে গুণ করতে হবে। খালি 2 কত? 0.6H। এই যে দেখো, খালি 2 হচ্ছে 0.6H ডিভাইডেড বাই 2। তাহলে এখানে 0.3 এর সাথে 0.6 যোগ করো, কত হবে? 0.9 হবে। 0.9কে 2 দ্বারা ডিভাইড করলে এটা হবে 0.45H। তাহলে ভাইয়া আমরা H প্রাইম মানে গড় সরণ কিন্তু পেয়ে গেছি। এবার কি লাগবে? অপসারিত পানির ভর লাগবে। তাহলে অপসারিত পানির ভর আমরা জানি, প্রথম পানির ভর থেকে পরের পানির ভরটাকে বাদ দিতে হয়, ঠিক আছে? প্রথমে কতটুকু পানি আছে প্রশ্নে বলে দিছে, 70% পানি আছে। তার মানে প্রথমে হবে 70% অফ মাস, আর পরে কতটুকু পানি পূর্ণ? 40% অফ মাস।
তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটা 0.7 m মাইনাস এটা হচ্ছে 0.4 m, বাদ দিলে থাকবে 0.3 m। তাহলে ওয়ার্ক ডান কতটুকু বলো, ওয়ার্ক ডান কতটুকু হবে? এটা তো ভাই পারি এখন, এটা এটা আপনি না বললেও আমরা সলভ করে ফেলছি ভাই। ঠিক আছে, তোমরা সলভ করছো, তোমরা একটু মিলাই নাও। দেখো ওয়ার্ক ডান হবে m প্রাইম জি এইচ প্রাইম, m প্রাইম হবে 0.3 m, জি এর মান তো জি, এইচ প্রাইমের মান হবে হচ্ছে আমাদের কত, যে 0.45h। ঠিক আছে, এবার কি প্রশ্নটা তোমাকে বলেই দিবে যে এত ভর আছে, এত গভীরতা আছে, মান বসাই দিবা। ভর যদি সরাসরি না বলে দেয় তাহলে টেকনিক কি, তাহলে ভর যে সরাসরি না বলে দিলে, ভর হচ্ছে আয়তন গুণ ঘনত্ব, আয়তন মানে কি পায়ের স্কোয়ার এইচ। তো ভর সরাসরি না বলে যদি ব্যাসার্ধ বলে বা ব্যাস বলে, গভীরতা বলে, তো এই মানগুলো বসিয়ে দিলে তো এই অ্যান্সার আমরা সলভ করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, এবার অর্ধপূর্ণ চৌবাচ্চার অর্ধেক খালি করা, সবার লাস্ট কেস এটা। অর্ধেকের অর্ধেক খালি করা, প্রশ্নটা কিন্তু মজার, অর্ধেকের অর্ধেক খালি করা। তো আমি তোমাদের একটি চিত্র দ্বারা এটা বুঝাবো। প্রথমে মনে করো পানির এখানে অর্ধেকটা পূর্ণ আছে, ঠিক আছে? এবারে অর্ধেকের কি করতে হবে, অর্ধেক থেকে অর্ধেক ফেলে দিতে হবে, তাইলেই না অর্ধেকের অর্ধেক খালি হবে। তাহলে এখানে পানি কতটুকু আছে বলো, এখানে আছে অর্ধেক পানি, এখানে আছে অর্ধেক পানি। এবার এই অর্ধেক থেকে অর্ধেকটা ফেলে দিতে হবে, তাহলে অর্ধেকের অর্ধেক কতটুকু চিন্তা করতে পারি, এটার অর্ধেক এতটুকু চিন্তা করতে পারি, তাই না? তাহলে এতটুকু পানি যদি আমি ফেলে দিই, এতটুকু পানি যদি আমি কি করি বলো, ফেলে দেই, তো ভরকেন্দ্রের সরণ দ্বারা হিসাব করা যায়। যাই হোক, আমি যেহেতু গড় সরণ দ্বারা করাই যাচ্ছি, এটাও আমি গড় সরণ দ্বারাই তোমাদের করাই দিব। সব একভাবে শিখলে তোমাদের সহজে মনে থাকবে। তবে অবশ্যই ভরকেন্দ্রের সরণ দ্বারাও তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? দুটোই শিখবা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কেস, এটা হচ্ছে সেকেন্ড কেস। এবার দেখো ভাই, এই কেসে আমাকে দেখতে হবে যে আমার এই কতটুকু খালি আছে। এই কেসেও সেম, আমাকে দেখতে হবে কতটুকু খালি আছে। এবার এখানে কতটুকু খালি আছে দেখে বোঝা যাচ্ছে, দেখো h/2 পরিমাণ খালি আছে। তাহলে প্রথম অংশে h1 কতটুকু খালি, সেটা হচ্ছে h/2, ঠিক আছে? এখানে এবার খেয়াল করে দেখো, এই মান যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে যে এই চিত্রের একটু হেল্প নিতে হবে। কিভাবে হেল্প নিতে হবে, আমার এই গভীরতা আসলে কোন পর্যন্ত, এই পর্যন্ত না? হ্যাঁ ভাই, এই পর্যন্ত, ঠিক আছে। এবার দেখো এতটুকুর মান আমি জানি, এটা হচ্ছে h/2। তো শুধু এতটুকুর মানটা বের করতে পারলে আমার কাজ শেষ। এতটুকু কত হবে, ঠিক আছে? এতটুকু কত হবে, এতটুকু কত হবে? এবার খেয়াল করো, টোটালটা হচ্ছে এখানে h/2, আর এটা হচ্ছে h/2 এর অর্ধেক। তাহলে h/2 এর অর্ধেক হবে h/4, এটা হবে h/4। তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে গেলে আমাকে h/2 এর সাথে h/4কে যোগ করতে হবে। তার মানে এটা হবে, এই h2 এর মানটা হবে h/2 প্লাস h/4, ঠিক আছে? ওকে ফাইন, সলভ করে ফেলি। এটা 4 হচ্ছে লসাগু হবে 2h, 3h/4 হবে এটা, ঠিক আছে? এবার দেখেন তাহলে গড় সরণ কত হইল, গড় সরণ h প্রাইম হবে h1 প্লাস h2 ডিভাইড বাই 2, h1 হচ্ছে h/2 আর h2 হচ্ছে 3h/4। তাহলে এখানে আর একবার লসাগু করি একটু, এটা হচ্ছে 4, তাহলে 2h প্লাস 3h, তার মানে এটা 5h/4, নিচে হচ্ছে 2, এটা হবে 5h/8। বুঝছো, গড় সরণ হচ্ছে 5h/8। এবার অপসারিত পানির ভর, অপসারিত পানির ভর হচ্ছে m প্রাইম, প্রথমে কতটুকু পূর্ণ ছিল মাইনাস দ্বিতীয় অংশে কতটুকু পূর্ণ। তাহলে অর্ধপূর্ণ চৌবাচ্চার অর্ধেক খালি করছো, তাহলে প্রথমে ছিল পানি ছিল অর্ধেক, প্রথমে পানি ছিল কতটুকু, অর্ধেক পানি ছিল। তাহলে প্রথমে পানি ছিল প্রথমটার অর্ধেক, মানে m/2 পানি ছিল, প্রথমে m/2 অংশ পানি ছিল। পরে এখানে পানি কতটুকু আছে দেখো, অর্ধেকের অর্ধেক খালি করলে অর্ধেকের অর্ধেক করে ফেলছো, তাহলে কি 4/1 আছে, আগে 2/1 ছিল, এখন 4/1 আছে। কারণ কি, অর্ধেকেরও অর্ধেক মানে 50%-এর হাফ হচ্ছে 25%, 25% মানে
100 টাকার 4 ভাগের কি 1 ভাগ। তাহলে এখানে ভর কতটুকু আছে m/4, তাহলে এটা হচ্ছে আমাদের m2। তাহলে এটা কি হবে বলো, এটা হবে হচ্ছে আমাদের m/2 মাইনাস m/4 হুইচ উড বি m/4। ঠিক আছে, অর্ধেকের অর্ধেক খালি করছো। তো অর্ধেকের অর্ধেক খালি করা মানে কি, মানে 4 ভাগের 1 ভাগ তুমি সরাই ফেলছো। তো মাইনাস করা ছাড়াও এটা সরাসরি কিন্তু বলা যায়। অর্ধেকের অর্ধেক খালি করছো, তার মানে 50% ছিল, 50%-এর 25% তুমি সরাই ফেলছো। তো 25% কত, 25% হচ্ছে 100 টাকার 4 ভাগের 1 ভাগ, যেটা বললাম 25%। 25% মানে কি, পার্সেন্ট মানে 1/100, 1/100 মানে কি, কাটাকাটি গেলে এটা কি হবে 1/4 হবে, মানে 4 ভাগের 1 ভাগ তুমি অপসারণ করছো। তো মুখে মুখে এটা লিখে ফেলা যায় যেটা হচ্ছে m/4 হবে। যাই হোক, তোমাদের সুবিধার্থে এই মানগুলো আমি লিখে দিচ্ছি। ফার্স্ট টাইম যারা প্র্যাকটিস করবা তাদের কাছে এগুলা প্রথম প্রথম বড় মনে হইলেও পরে দেখবা চোখ বন্ধ করে সলভ করে ফেলতেছো, ঠিক আছে? বাট চোখ খুলেই সলভ করবা, বন্ধ করে করা দরকার নাই। তাহলে m'(g(h'), m এর মান হচ্ছে m/4, g h এর মান হচ্ছে 5h/8, এটা হবে 5/32 mgh। আবারও বলি, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এমটা আসলে কি বলতো, প্রত্যেকটা ক্ষেত্রেই এমটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ ক্যাপাসিটি, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি। মানে এই চৌবাচ্চা যদি পানিপূর্ণ থাকতো, সেই পানিপূর্ণ থাকা অবস্থায় তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত হইতো, সেটা হচ্ছে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি, ঠিক আছে? এবার চলো আমরা শুধু প্রবলেম সলভ করব, ঠিক আছে? আমাদের থিওরি শেষ। একটি চৌবাচ্চার ব্যাসার্ধ 1 মিটার, গভীরতা 8 মিটার, যা অর্ধপূর্ণ অবস্থায় আছে। খুব ভালো কথা, অর্ধপূর্ণ অবস্থায় আছে। একটি মোটর দ্বারা এমনভাবে পানি অপসারণ করা হয়েছে যেন পানি দ্বারা সে 1/3 পূর্ণ থাকে। তাহলে পরে হচ্ছে 1/3 পূর্ণ থাকে। মোটর দ্বারা কৃত কাজ কত? খুব ভালো, খেয়াল করো, একদম মুখে মুখে সলভ করা যায়। গড় সরণ যদি আমরা বের করি, প্রথমে গড় সরণ বের করি, গড় সরণ h' হবে h1 প্লাস h2 ডিভাইড বাই 2। আমি তোমাদের বলছি তোমরা একটু ভাববা, h1 হচ্ছে প্রথম ক্ষেত্রে খালি, h2 হচ্ছে পরের ক্ষেত্রে খালি। তাহলে প্রথম ক্ষেত্রে সে অর্ধপূর্ণ ছিল। অর্ধপূর্ণ মানে কি, মানে সে অর্ধেক পূর্ণ আছে, হাফ পূর্ণ আছে। তো কেউ যদি অর্ধেক পূর্ণ থাকে, সে কিন্তু অর্ধেক খালিও আছে, তাই না? তাহলে প্রথম যে খালিটা হবে সেটা হবে h/2। এবার দেখো 1/3 যখন সে পূর্ণ আছে, তার মানে 3 ভাগের 1 ভাগ পূর্ণ, তাহলে খালি কতটুক? খালি হচ্ছে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ হচ্ছে খালি, বুঝছো? তাহলে h1 কত হবে? h1 হবে হচ্ছে, এই যে দেখো প্রথম অংশে কতটুকু খালি, অর্ধেক। তাহলে h1 হবে h/2, h2 হবে হচ্ছে আমাদের 2h/3, ঠিক আছে? এই যে 2/3h, মানে চিত্র আঁকা লাগবে না, ডিভাইড বাই 2। তাহলে এখানে কত আসে? এখানে 6, 3h প্লাস হচ্ছে আমাদের 4h ডিভাইড বাই 2, এটা হবে আমাদের 7h/12, 7h/12, ঠিক আছে? রিপিট করি আবারও, প্রথম অংশে খালি হচ্ছে, অর্ধেক পূর্ণ থাকলে অর্ধেক খালি আছে, এই জন্য প্রথম ক্ষেত্রে হাফ h। দ্বিতীয় অংশে 1/3 খালি, মানে 1/3 খালি মানে কি, 3 ভাগের 1 ভাগ খালি, ঠিক আছে? 1/3 পূর্ণ মানে কি, 3 ভাগের 1 ভাগ পূর্ণ। তাহলে খালি কতটুকু? 3 ভাগের 2 ভাগ, এই যে 3 ভাগের 2 ভাগ হচ্ছে খালি আছে। এই দুটা যোগ করছি, লসাগু কত? 6। কতবার যায়? 3 যায়, তাহলে 3h। এখানে কয়বার যায়? 2বার যায়, 2 দুগুণে 4, নিচে 2, 7h/6, 6 আর 2 এসে এখানে 12 হয়ে গেছে। সহজ। এবার কতটুকু পানি অপসারণ করা হয়েছে? আমি বলছিলাম যে অনেক সময় পানি অপসারণ করা আমরা ভুলে যাই, এজন্য এই অঙ্কটা আমি এখানে তোমাদের দিছি, ঠিক আছে? তাহলে অপসারিত পানির ভর, অপসারিত পানির ভর m' সমান, প্রথমে কতটুকু পানি আছে মাইনাস পরে কতটুকু পানি আছে। প্রথমে পানি আছে অর্ধেক, পরে পানি আছে 1/3। সহজ, প্রথমে পানি আছে অর্ধেক, পরে পানি আছে 1/3। প্রশ্নেই বলে দিছে m/2 থেকে m/3 আমাদের বাদ দিতে হবে, তাহলে m/6 হবে। দেখো লসাগু হচ্ছে 6, 3 এখানে 3 বার যায়, এখানে 2 বার যায়, তাহলে 3m - 2m হচ্ছে কি হবে? m/6 হবে, ঠিক আছে? এবার ভাইয়া কৃতকাজের সূত্র কি? ভাইয়া আমরা জানি কৃতকাজের সূত্র হচ্ছে ওই যে পাম্প দ্বারা বা মোটর দ্বারা কৃতকাজের সূত্র হচ্ছে, ডব্লিউটা একটু লিখি, ডব্লিউ সমান m'(g(h'),
এম হচ্ছে আমাদের কত আছে, m/6, জি এর মান জি, আর এখানে 7h/12 মান বসাই দাও এখানে। হ্যাঁ, এখানে মানটা একটু বসাই দাও। মান তো সবগুলো আমাদের দেওয়াই আছে, তাই না? চৌবাচ্চার ব্যাসার্ধ বলা আছে 1, এটা হচ্ছে আমাদের আর এর মান। গভীরতা বলা আছে 8, এটা হচ্ছে আমাদের এইচ এর মান। আর কিছু আমাদের দরকার আছে কি? না, এম দরকার আছে। এম এখানে বলা নাই, খুব ভালো কথা, সমস্যা নাই কোনো। এম আমরা বের করে নিতে পারবো। এম হচ্ছে আমাদের হবে পায়ের স্কোয়ার এইচ রো, ঠিক আছে? কারণ এতটুকু হচ্ছে আমাদের আয়তন ভি, আর এটা হচ্ছে আমাদের রো। তাহলে এখানে একটু এগুলো বসাই দিই। এম হচ্ছে আমাদের কি হবে, পাই আর স্কোয়ার এইচ রো, এখানে জি, পরে আর একটা এইচ আছে, মানে এইচ স্কোয়ার হয়ে যাবে, আগে একটা 7 আছে। সমস্যা নাই, তোমরা যদি আলাদা আলাদা গুণ করো তাও সমস্যা নেই, যে লাস্টে 7 গুণ করলা, কোনো বিষয় না। নিচে আছে হচ্ছে 6 আর হচ্ছে 12, তার মানে 72 আছে নিচে, 6 × 12, ঠিক আছে? আলাদা আলাদা গুণ করতে পারো চাইলে, সমস্যা নেই। তাহলে যে জি এর বদলে জি রাখছি, এম এর বদলে পায়ের স্কোয়ার এইচ রো লিখছি, 7h এর বদলে 7h লিখছি। এবার চলো মানগুলো বসাই। পাই, ক্যালকুলেশন করার সময় এই পায়ের মান যাতে ঠিকঠাক আসে জন্য কিন্তু অবশ্যই রেডিয়ান মোডে রাখতে হবে ক্যালকুলেটর, ঠিক আছে? আদারওয়াইজ অ্যান্সার ভুল আসবে। পাই, আর এর মান কত ভাই, 1, এইচ এর মান কত, 8। তো এইচ হচ্ছে দুইটা আছে না, এই যে এইচ দুইটা আছে, স্কোয়ার করে দিলাম। তারপর হচ্ছে রো 1000, জি এর মান 9.8, লাস্ট একটা 7 আছে, এইচকে তো আগেই নিয়ে নিছি, নিচে আছে 72। তো কৃতকাজের মান হয়েছে আমাদের 191,567 ডেসিমাল 34 এত জুল। আশা করি সবাই বুঝছো এই প্রবলেমটা। দেখছো, চিত্র আমাদের কিন্তু আঁকা লাগে নাই, চিত্র আঁকা ছাড়াই আমরা সলভ করে ফেলছি। এবারে পরবর্তী প্রশ্ন, এটা মিশ্র একটা সমস্যা, মানে এখানে একই সাথে চৌবাচ্চাকে খালি করা হচ্ছে। তো বাসা বাড়িতে কি হয়, আমাদের যে বাসায় যে চৌবাচ্চা থাকে বা পানির ওয়াটারটা থাকে, হাউসটা থাকে, সেখান থেকে পানি প্রথমে আমরা তুলি মোটর দিয়ে, পরে সেই মোটর দিয়ে পানি তোলার পর একটা নল দিয়ে বা একটা পাইপ দিয়ে ছাদের উপরে উঠাই। এরপরে ছাদের উপরে তুমি ট্যাঙ্কি খুলে দেখলে দেখবা যে খুব দ্রুত বেগে পানিটাকে ছুঁড়ে মারতেছে, তার মানে সে একটা পানিকে বেগ প্রদান করে। এখন এখানে কয়টা অংশে কাজ হইতেছে দেখো, 3টা অংশে কাজ হইতেছে। একটা হচ্ছে এই অংশে যেটা চৌবাচ্চাকে খালি করতেছে, একটা হচ্ছে চৌবাচ্চার অংশ, চৌবাচ্চাকে খালি করতেছে, এটা ধরো W1। আর একটা অংশ হচ্ছে এখানে এই নির্দিষ্ট উচ্চতায় সে তুলতেছে। তো নির্দিষ্ট উচ্চতায় তোলার জন্য কৃতকাজ আমরা কি জানি, W2 ধরো, তাহলে এটা কি হবে, mgh। আর এখানে কি বেগ দিচ্ছে, তো আমরা জানি বেগ দেওয়ার জন্য কৃতকাজ কত, গতিশক্তির পরিবর্তন, সেটা হচ্ছে 1/2 mv²। তাহলে এই অংশে কি হবে, চৌবাচ্চার জন্য কাজ, আর বাদ বাকি কাজ আমরা আগে থেকে নর্মালভাবে যেভাবে শিখছি ওটাই হবে। তাহলে এখানে মোট কৃতকাজ কত হবে বলো? এখানে এইসব ক্ষেত্রে মোট যে কৃতকাজটা হবে, মোট কৃতকাজ W হবে হচ্ছে এই অংশের জন্য একটা কাজ, বাকি দুইটা অংশের জন্য কাজ, তার মানে W1 প্লাস mgh প্লাস হচ্ছে 1/2 mv²। এখন W1টা কি হবে, W1 হচ্ছে চৌবাচ্চার কেস। তো চৌবাচ্চার এতক্ষণ তোমাদের আমি কেস পড়াইছি, পূর্ণ চৌবাচ্চাকে খালি করলে একরকম কাজ হবে, অর্ধপূর্ণ চৌবাচ্চাকে খালি করলে আর একরকম কাজ হবে। তো যেটা বলবে সেটা এখানে চৌবাচ্চার কাজটা বের করে এখানে মানটা বসাই দিতে হবে। সেটা যেহেতু এতক্ষণ পড়াইছি, এটা এখন আর আলাদা করে বলার কিছু নাই। শুধুমাত্র এখানে এই পার্টটাই আলাদা, যে এই পার্টটা হচ্ছে এখানে চৌবাচ্চার ক্ষেত্রে যে কাজটা, চৌবাচ্চার ক্ষেত্রে যে কাজটা সেটা করতে হবে আর কি। চৌবাচ্চার ক্ষেত্রে কাজ যেটা আমরা এতক্ষণ পরে আসছি, চৌবাচ্চা খালি করার ক্ষেত্রে যে কৃত কাজটা, ঠিক আছে? আর mgh 1/2 mv² এগুলো তো আমরা আগে থেকেই জানি, যে কোনো বস্তু নির্দিষ্ট উচ্চতায় যদি h উচ্চতায় তুলতে চাও কাজ করতে হবে mgh, প্রোভাইডিং দ্য ফ্যাক্ট যে h এর মানটা অনেক ছোট। আর এখানে বেগ দেওয়ার জন্য গতিশক্তি 1/2 mv² ইউজ করা হয়েছে। এবার চলো আর একটা সমস্যা দেখি। এখানে দেখতে পাচ্ছ যে এই যে নল বাবাজি যেটা আছে, নলটা আবার একটু বাঁকানো আছে, নলটা কিন্তু এখানে স্ট্রেট নাই। কিন্তু আমরা জানি যে mgh এর এই এইচটাকে কি হইতে হয় বলতো, এটা উল্লম্ব হইতে হয়। এটা কি হইতে হয়, উল্লম্ব সরণ হইতে হয়। এখন মনে করো যে এইখানে যেই এলটা আছে, যে দৈর্ঘ্যটা এখানে মনে করো আছে, সেই দৈর্ঘ্যটা নলের যে দৈর্ঘ্যটা, ধরো নলের দৈর্ঘ্য হচ্ছে এল। এখন নলের দৈর্ঘ্য কিন্তু এখানে উল্লম্বভাবে নাই, তাহলে আমি টোটালি mgl এখানে লিখতে পারবো না। তাহলে এখানে কৃত কাজটা কিভাবে লিখতে হবে, আমি ধরলাম যে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উল্লম্ব উচ্চতাটা হচ্ছে আমার কত,
উল্লম্ব উচ্চতাটা হচ্ছে আমার এইচ, ঠিক আছে? তাহলে এই এইচটা কিন্তু আমাকে এখন বের করে নিতে হবে। এবার যদি এমন হয় যে এই নলটা হচ্ছে একটা সার্টেন কোণ এখানে উৎপন্ন করছে, ধরো থিটা কোণ যদি উৎপন্ন করে থাকে, নলটা যদি একটা থিটা কোণ এখানে উৎপন্ন করে থাকে, তাহলে আমরা এখানে বের করে ফেলতে পারবো যে এইচ এর মানটা কত হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা একটু বের করে ফেলি। যেহেতু এটা থিটা, এটা হচ্ছে এল, তাহলে আমি এখানে আর একটা ত্রিভুজের মতো দাগ টানতে পারি। দেখো এটা যদি এইচ হয়, এটাও কি হবে? এইচই হবে। এটাও কি হবে? এইচই হবে। তাহলে এই এইচটা এখানে কি বলো? এলটাকে সোজা করে লিখি, এটা হচ্ছে এল। তাহলে এই এইচটা এখানে কি? লম্ব, আর এলটা হচ্ছে অতিভুজ। তো লম্বের মান কি হয় বলো? লম্ব বাই অতিভুজ সবসময় কি হয়? সাইন থিটা হয়। তার মানে এইচ এর মান হবে এল সাইন থিটা, এইচ এর মান হবে এল সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ কি হবে? এই ক্ষেত্রে কৃতকাজ হবে হচ্ছে প্রথমে চৌবাচ্চা খালি করার জন্য কৃতকাজ, মানে ওয়াটার রিজার্ভার খালি করার জন্য কৃতকাজ। এরপরে কি? নির্দিষ্ট উচ্চতায় তুলসী, সেটা অবশ্যই কি হইতে হবে? উল্লম্ব উচ্চতা হইতে হবে, উল্লম্ব সরণ, সেটা হচ্ছে এল সাইন থিটা। তাহলে আমি কি লিখব? এম জি ইন্টু এল সাইন থিটা। তার সাথে আবার কি দিছে দেখো? একটা বেগ প্রদান করছে, বেগ প্রদান করতে হাফ এম বি স্কোয়ার এখানে কাজ করা লাগছে, এই জন্য এখানে কাজ হবে হাফ এম বি স্কোয়ার। কারণ কি? কৃতকাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তন। প্রথমে তো পানির কোনো বেগ ছিল না, নতুন করে পানিকে বেগ দেওয়া হয়েছে, এই জন্য একটা কাজ করতে হয়েছে, হুইচ ইজ হাফ এম বি স্কোয়ার। আশা করি এটাও বুঝতে পারছো নল বাঁকা না থাকলে কি করতে হবে। এবার আমরা সরাসরি এই রিলেটেড অঙ্ক করা শুরু করব, থিওরিতে পড়ে ফেলছি। তাহলে দেখো 10 মিটার উচ্চতা বিশিষ্ট চৌবাচ্চা 500 কেজি পানি দ্বারা পূর্ণ আছে, ভালো কথা। তাহলে এম এর মান কত? 500 কেজি। উচ্চতা কত দেখো চৌবাচ্চার? 10 মিটার, ঠিক আছে? এটা কত আছে? 10 মিটার বলছে। আচ্ছা, এবার চৌবাচ্চাকে খালি করে পানিকে আরো 5 মিটার উপরে উঠাইছে, তার মানে এই এইচ এর মানটা হচ্ছে 5 মিটার। 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে মোট কৃত কাজ কত? আমরা জানি মোট কৃত কাজ একটা হচ্ছে চৌবাচ্চার জন্য, আর বাকি দুইটা হচ্ছে উঠাইছে এই জন্য। একটা হচ্ছে এমজি এইচ উচ্চতায় উঠাইছে, আর একটা হচ্ছে হাফ এমবি স্কোয়ারে সে ছুঁড়ে মারছে। তাহলে চৌবাচ্চা এখানে কি করছে বলো? এই পানি দ্বারা পূর্ণ চৌবাচ্চাকে খালি করছে, দেখো খালি করছে। তাহলে পানি দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাকে খালি করার জন্য সরণ কোনটা ইউজ করতে হয় বলো? সরণ ইউজ করতে হয় ওইটার অর্ধেক, ওইটার অর্ধেক। নিশ্চয়ই মনে আছে যে পরিপূর্ণ চৌবাচ্চাকে খালি করতে কাজের মান হচ্ছে হাফ এমজি এইচ, ওই যে এমজি এইচ বাই 2, এটা ইউজ করতে হয়। তাহলে এখানে এম এর যে মানটা, পানির ভর এখানে বসতে হচ্ছে 500 কেজি, এম বসবে 500, মান বসাই দিব এখানে সরাসরি। তাহলে এম হচ্ছে 500, জি এর মান 9.8। চৌবাচ্চার ক্ষেত্রে এইচ বাই 2 বসাইতে হবে, কারণ পুরা পানি খালি হয়েছে মানে এইখান থেকে ভরকেন্দ্র এখানে উঠছে। তাহলে 10 হবে না, এটা হবে 10-এর অর্ধেক মানে 5, এটা হবে 5। এবার বাকি এমজিএইচ, বাকি আরেকটা এমজিএইচ কত আছে? এম হচ্ছে সেই 500, জি এর মান 9.8, ওই এইচ এর মানটা হচ্ছে 5। আরেকটা হচ্ছে কি? হাফ এম ভি স্কোয়ার, হাফ 500 ইন্টু ভি কত? 10 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আমাদের সুন্দর কিন্তু এখানে একটা মান চলে আসবে। চলো একটু দেখি কত আসে। আমাদের এখানে অ্যান্সার আসবে, সুন্দর একটা অ্যান্সার আসছে, 74,000 জুল। আশা করি বুঝতে পারছো। তাহলে পরবর্তী কোয়েশ্চেনটা গেস করো। আমরা মাত্র শিখছি হচ্ছে কি সোজা নল, এখন শিখবো কি বলো তো? বাঁকা নল। তো বাঁকা নলের একটু আগে থিওরি দেখে আসছি, নিশ্চয়ই মনে আছে। শুধু এমজিএইচ এর বদলে এল সাইন থিটাটা লিখতে হয়। তো একবারে যদি কমন নিয়ে লিখতে চাও, কমনে যদি লিখতে চাও যে চৌবাচ্চার যেই অঙ্কগুলো আমরা শিখছি, চৌবাচ্চার অঙ্কের ক্ষেত্রে কি শিখতাম আমরা? এমজি ইন্টু কি শিখতাম বলো? এমজি ইন্টু ভরকেন্দ্রের কি সরণ। তাহলে এমজি কমন নিলে এখানে কি ভরকেন্দ্রের সরণ থাকবে, আর এখানে কি থাকবে? এল সাইন থিটা থাকবে, আর এখানে কি থাকবে? হাফ এমবি স্কোয়ার থাকবে। একটু ছোট করছি, খুব একটা লাভ হয় নাই, ঠিক আছে? প্রথম লাইনটা মনে রাখলেই ভালো, এই অংশের কাজ, এই অংশের কাজ, এই অংশের কাজ, তাহলে মুখস্থ করার কিছু নাই। আচ্ছা, এবার আসো তাহলে এটা হিসাব করে ফেলি। কৃতকাজের যে ইকুয়েশনটা, চিত্র দেখেই বুঝতেছো যে এই টাইপের একটা অঙ্ক হবে এখানে। তাহলে একই অঙ্ক দেখো ভাই, আগেও 10 মিটার উচ্চতা, এখনও 10 মিটার উচ্চতা আছে, আগেও 500 কেজি পানি, এখনও 500 কেজি পানি আছে। আমি সব সেম রাখছি তোমাদের সহজে বোঝানোর জন্য। একটা জায়গায় চেঞ্জ, সেটা হচ্ছে
অনুভূমিকের সাথে নলটা এবার 60 ডিগ্রি কোণে রাখা আছে। চিত্র দেখে বুঝতেছো অনুভূমিকের সাথে নলটা 60 ডিগ্রি কোণে রাখা আছে, হুইচ ইজ 60 ডিগ্রি থিটার মান। ঠিক আছে, নলের দৈর্ঘ্য বলে দিচ্ছে 6 মিটার, এই যে নলের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। বেগের মানও সেম আগের মতোই, বেগের মান আগের মতোই 10, আর ভর আগের মতোই 500 কেজি, গভীরতাও আগের মতো 10 মিটার, সব সেম। হ্যাঁ, পার্থক্য হচ্ছে খালি নলটা বেঁকে গেছে। তাহলে আমি সরাসরি তো তোমাদের সূত্র বুঝাইছি, এই সূত্র তো বুঝাইছি, তো সূত্র আর নতুন করে বোঝানোর কিছু নাই, এখন খালি মান বসে আমরা ম্যাথ সলভ করে ফেলবো। তাহলে সূত্র কি হবে, এটা mg h প্রাইম প্লাস l সাইন থিটা, এটা হচ্ছে কি, একটা হচ্ছে mg h প্রাইম মানে চৌবাচ্চা খালি করার জন্য, আর একটা হচ্ছে l সাইন থিটা, mg ইন্টু l সাইন থিটা হচ্ছে এতটুকু উঠানোর জন্য। তাহলে এতটুকু খালি করছে, এতটুকু উঠাইছে, এবার কি গতিশক্তি দিতে হবে, সেটা কত, হাফ mv স্কোয়ার। তাহলে এবার মান বসাই দিব, m হচ্ছে 500, g হচ্ছে 9.8, h প্রাইম কত, h প্রাইম হচ্ছে ভর কেন্দ্রের সরণ, টোটালটার কত হবে, অর্ধেক হবে, 10-এর অর্ধেক হবে, সেটা হবে 5। l সাইন থিটা, l হচ্ছে 6 সাইন 60 ডিগ্রি, হাফ, m এর মান 5, v হচ্ছে 10 স্কোয়ার। ঠিক আছে, ওকে ঠিক আছে। এবার কিন্তু আবার যে সাইন 60 ডিগ্রি ঝামেলা কিন্তু, হ্যাঁ ডিগ্রি আছে, তাহলে এখানে অবশ্যই ডিগ্রি মোডে নিতে হবে, নাহলে অ্যান্সার ঠিকঠাক আসবে না। অনেক ঝামেলা ভাই, অনেক ঝামেলা, অনেক কেয়ারফুল থেকে অঙ্ক করতে হবে। 5 + 6 সাইন 60 প্লাস হচ্ছে প্লাস হাফ ইন্টু 5 ইন্টু 100, এখানে অ্যান্সার আসবে, পুরো অ্যান্সারটাই তোমাদের জন্য লিখে দিচ্ছি, 50211 ডেসিমাল 15 লিখলেই হবে, 15 জুল। আশা করি সবাই বুঝছি। হ্যাঁ, এবার দেখো চিত্রের পানির আধার 500 কেজি পানি দ্বারা পূর্ণ আছে, পাম্প দ্বারা এর থেকে পানি তুলে পাইপের মাধ্যমে উপরের ট্যাঙ্কে ফেলতে কৃতকাজ আসলে কত হবে। তাহলে আমি কি করতেছি, এখান থেকে পানি তুলতেছি প্রথমে। হ্যাঁ, পানি পূর্ণ ছিল কিন্তু, এখান থেকে প্রথমে পানি তুলবো, পাইপের মাধ্যমে উপরের ট্যাঙ্কে ফেলবো। ট্যাঙ্ক কত উচ্চতায় দেখো, ট্যাঙ্ক আছে এখান থেকে এই উচ্চতায়। তো আমি যদি সামহাও এখানে চৌবাচ্চা থেকে পানিটা খালি করে এই উচ্চতায় পানিটাকে তুলতে পারি, তাহলে এই পানিটা কিন্তু অটোমেটিক্যালি এখানে যে এই ট্যাঙ্কটাকে আস্তে আস্তে এভাবে ভরাই দিবে। ঠিক আছে, অভিকর্ষের প্রভাবে ভরাই দিবে। এখানে ট্যাঙ্কের জন্য কিন্তু আলাদা কোনো কাজ করার কিছু নাই, ট্যাঙ্কের উপরে আমি নল দিয়ে পানি উঠাই দিছি, পানি ট্যাঙ্কের মধ্যে গিয়ে ট্যাঙ্কে ভরাই দিবে। অর্থাৎ এই ট্যাঙ্কে যদি আমি ফেলতে চাই, কত বেগে ফেলছি সেটা কিন্তু বলে নাই, তার মানে এখানে গিয়ে যে পানিটা পড়তেছে সেই পানির বেগটা একদম কি হয়ে গেছে, ধরে নাও যে পানির বেগটা একদম এখানে 0 হয়ে গেছে, মানে নগণ্য হয়ে গেছে, জাস্ট কোনো রকম পড়তেছে, ধরো চুইয়ে চুইয়ে পড়তেছে। ঠিক আছে, তাহলে ওখানে বেগ গতিশক্তি হিসাব করা দরকার নাই। তাহলে এখানে কিন্তু ট্যাঙ্কের জন্য আলাদা কোনো কাজ হবে না, একটা হবে নির্দিষ্ট উচ্চতায় তুমি যদি খালি উঠাই দিতে পারো পানিটাকে, নির্দিষ্ট উচ্চতায় পানিটাকে যদি খালি উঠাই দিতে পারো, বাদ বাকি পানি এমনি ট্যাঙ্কের মধ্যে পড়বে। ঠিক আছে, তাহলে কৃতকাজ এখানে দুইটা অংশ, একটা অংশ হচ্ছে চৌবাচ্চা খালি করার কৃতকাজ, আরেকটা অংশ হচ্ছে নির্দিষ্ট উচ্চতায় তুলতে কৃতকাজ, এটা হচ্ছে mgh। এখন চৌবাচ্চার সেই একই কাহিনী, ওই একই চিত্র, যে আমার এখানেও গভীরতা কতটুকু আছে, 10 মিটার। তাহলে আমি জানি চৌবাচ্চা যদি পানি পূর্ণ থেকে তারপর তাকে পানি শূন্য করে ফেলতে হয়, পুরা পানি যদি তুলে ফেলতে হয়, সে মোট ক্ষেত্রে সেই অ্যান্সার হয় হচ্ছে, মানে মোট কৃতকাজটা সেই ক্ষেত্রে হয় হচ্ছে mgh/2। অনেকবার 3বার দেখাইছি, 3 কেজে 3বার দেখাইছি। পুরা পানি শূন্য করে ফেললে কৃতকাজ হবে mgh/2, আর এখানে আছে হচ্ছে mgh। তাহলে ভাই কমন নাও, mgh/2 প্লাস ক্যাপিটাল H, মান বসাই দাও, m এর মান 500, g হচ্ছে 9.8, h/2 হচ্ছে এটা হচ্ছে h এর মান, h/2 হবে এটার অর্ধেক মানে 5, আর ক্যাপিটাল H হচ্ছে 20। তাহলে আমরা চলো সলভ করে ফেলি একটু। 25 × 9.8 × 500, একটা সুন্দর মান আসছে, আমি পুরা মানটাই লিখি, পুরা মানগুলো লিখতে ভালো লাগতেছে, 1,22,500 আসছে আর কি। ঠিক আছে, সায়েন্টিফিক মোডে তুমি যদি লিখতে চাও তাহলে এইভাবে লিখতে হবে, 1.22 ইন্টু 10⁻, কয়টা, 5টা, 10⁻5। ঠিক আছে, ওকে। এবার দেখো সে পানির আধারই যত কেস সম্ভব মোটর চৌবাচ্চার সমস্ত কেস এই লেকচারে তোমাদের আছে।
এর বাইরে আর কোনো কুয়া চৌবাচ্চার হিসাব তোমার শেখা লাগবে না, আই ক্যান গ্যারান্টি। আর একটা কথা বলে রাখি, যে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের উদ্ভাসের প্যারালাল টেক্সট থেকে নেওয়া। তো চাইলে প্যারালাল টেক্সট থেকে তোমরা যদি দেখো তাহলে এই আলোচনাগুলো বা এই প্রবলেমগুলো দেখতে পারো। প্রবলেমগুলো খুবই সুন্দর। অধিকাংশ সমস্যা, প্রায় 80% সমস্যা হচ্ছে প্যারালাল টেক্সট থেকে নিয়ে লেকচারটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এইটা এখানে ছিল দেখো যে নলটা উঠাইছে একদম উপর পর্যন্ত, আর এখানে দেখো নলটা একদম নিচে, দেখছো? এখন নলটার দৈর্ঘ্য তাহলে কত হবে? দেখো নলটার দৈর্ঘ্য কতটুকু, নল কতটুকু উঠাইতেছে, মোট হচ্ছে 20, এখানে আছে 4, তাহলে এতটুকু কি হবে 20 - 4, এটা হচ্ছে নলের দৈর্ঘ্য। তার মানে নলের দৈর্ঘ্য এখানে দাঁড়াচ্ছে 16 মিটার, বুঝো 16 মিটার। এখন যদি তুমি এই ট্যাঙ্কে পানি পূর্ণ করতে চাও, এখন যদি ট্যাঙ্কে কি করতে চাও, পানি পূর্ণ করতে চাও, তাইলে কিন্তু এমনি এমনি হবে না। কারণ কি, এই ট্যাঙ্কে যখন পানিটা পূর্ণ হবে, ট্যাঙ্কটা যখন পানি দ্বারা পূর্ণ হবে, তখন পানির ভরকেন্দ্র হবে এই মাঝ বরাবর, ঠিক আছে? ট্যাঙ্কের পানির ভরকেন্দ্র হবে এই মাঝ বরাবর। তাহলে এই মাঝ বরাবর কিন্তু আমাকে পানিটা উঠাই দিতে হবে। তাইলে এখানে পানিটাকে আরেকটু উঠাইতে হবে, এতটুকু উঠাইতে হবে। শুধু এখানে উঠায় থামে গেলে হবে না, আর এতটুকু তাকে তুলতে হবে। আমরা জানি কাজ সবসময় ভরকেন্দ্রের হিসাব পর্যন্ত হয় আর কি। তাহলে এখানে ভরকেন্দ্রের জন্য আলাদা কত আছে, এটা যদি 4 হয় তাহলে এটা হচ্ছে 2 মিটার। আলাদা কত মিটার? 2 মিটার। তাহলে এখানে দেখো 3টা অংশ আছে, একটা চৌবাচ্চার কৃতকাজের জন্য হিসাব, একটা এই যে নলের জন্য আলাদা হিসাব, আর একটা ট্যাঙ্কের ভরকেন্দ্রের জন্য আলাদা হিসাব। তাহলে 3টা অংশ আমি লিখলাম কৃতকাজের এখানে অংশ। একটা হচ্ছে চৌবাচ্চার অংশ, একটা হচ্ছে যে নল দ্বারা পানি তুলছো সেটার অংশ, আর একটা ট্যাঙ্কের ভিতরে যে পানিটা ফেলছো সেই অংশ। তাহলে চৌবাচ্চা যেহেতু তুমি কি করছো, পানি পূর্ণ ছিল, তাকে যেহেতু খালি করতেছো, আমি অনেকবার পড়াইছি, এটা হবে mgh/2। নলের জন্য কি হবে mg ইন্টু নল কতটুকু উঠছে বলো, এই যে এল পরিমাণ, তাহলে এটা হবে mg ইন্টু এল। আর ট্যাঙ্কের ক্ষেত্রে কি হবে, ট্যাঙ্কের ক্ষেত্রে হবে mg ইন্টু এই ট্যাঙ্কের ভরকেন্দ্রের সরণ, সেটা কতটুকু, এই নল থেকে কতটুকু উঠাইতে হয়েছে, আর 2 উঠাইতে হয়েছে, তাহলে mg ইন্টু 2। এবার mg কমন নিয়ে বিসমিল্লাহ বলে মানগুলো বসাই দাও। তাহলে mg h/2 প্লাস এল প্লাস 2, এম এর মান কত 500, জি এর মান কত 9.8, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 10, তাহলে অর্ধেক হবে 5, এল হচ্ছে কত 16, এখানে 2, তাহলে কত হবে, কত হবে ভাই, কত হবে হিসাব করি। 500 ইন্টু 9.8 ইন্টু 5 যোগ 16 যোগ 2, 112,700 এত জুল, অথবা লিখতে পারো 1.127 ইন্টু 5 ঘর 10⁵ জুল। ঠিক আছে, যেটা খুশি। এই যে 2টা টাইপের ট্যাঙ্ক আমরা কিন্তু শিখে ফেলছি। এবার চলে আসো গাণিতিক সমস্যা আর একটা, এটা আবার একটু অন্য টাইপের। একটি পাম্প প্রতি মিনিটে 200 লিটার পানি 5 মিটার উঁচুতে তুলছে এবং ওই পানি 2 সেন্টিমিটার ব্যাসের নালীমুখ দিয়ে নিক্ষেপ করছে। নিক্ষিপ্ত পানির গতিবেগ এবং পাম্পের ক্ষমতা নির্ণয় করো। তাইলে এখন দেখো, নিক্ষিপ্ত পানির গতিবেগ তোমাকে নির্ণয় করতে বলছে, মানে ভি নির্ণয় করতে বলছে, ভি জানি না, হ্যাঁ বেগ। আর একটা হচ্ছে কি পাম্পের ক্ষমতা নির্ণয় করতে বলছে, তাহলে পাম্পের ক্ষমতাও জানি না। ক্ষমতা বের করতে গেলে কি করতে হয়, ক্ষমতা বের করতে গেলে কি করতে হয়, কৃত কাজ বাই সময়। এখন কাজ বের করার জন্য আমাকে তো আবার বেগের মান জানতে হয়, তাই না? কাজ বের করতে গেলে বেগ জানতে হবে। তাহলে সবার আগে এই প্রশ্ন থেকে আমাকে বেগটা বের করতে হবে। এবার দেখো সময় কতটুকু বলছে, দেখো প্রতি মিনিট। প্রতি মিনিট বলা মানে আমার এখানে সময় কতটুকু ভাই, সময় হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ডে সে কতটুকু পানি তুলে, 200 লিটার পানি তুলে। তাহলে 200 লিটার পানি হচ্ছে আমার কি আয়তন, 200 লিটার পানি কি বলতো আয়তন। 5 মিটার উঁচুতে সে আস্তে আস্তে টেনে তুলতেছে, ভালো কথা। ওই পানি 2 সেন্টিমিটার ব্যাসের নালীমুখ দিয়ে নিক্ষেপ করতেছে। তাহলে এই যে এতটুকু ব্যাস তুমি দেখতে পাচ্ছ, এটা 2 সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত, তাহলে ব্যাসার্ধ হবে কত 1 সেন্টিমিটার, যেটার মান হচ্ছে 0.01 মিটার। এখান থেকে নিক্ষেপ করতেছে, তাহলে এই যে কতটুকু পানি নিক্ষেপ করতেছে তার ভর আমি এখান থেকে কিন্তু হিসাব করতে পারবো, বা তার বেগটা আমি এখান থেকে হিসাব করতে পারবো।
তাহলে কতটুকু এখানে পানির আয়তন আছে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে এখানে কি কতটুকু পানির আয়তন আছে সেটা হচ্ছে নালীর যে আয়তন তার সমান। তাহলে নালীর ব্যাসার্ধ এখানে আমি জানি, ব্যাসার্ধ আমি এখান থেকে জানি, আর আমি ধরলাম যে এটা হচ্ছে তার কি বলতো, এটা হচ্ছে 1 মিনিটে সে এতটুকু পানি পাঠাই দিছে, এতটুকু হচ্ছে দৈর্ঘ্য। তাহলে 1 মিনিটে পানি যতটুকু বেগে যাবে, যেহেতু পানির একটা গতিবেগ আছে, তাহলে পানির এই বেগটাকে যদি আমি সমবেগ ধরি, তাহলে পানির অতিক্রান্ত যে দূরত্বটা এলটা, এই এলটা কি হবে, বেগ গুণ সময়। সহজ বাংলা, পানির অতিক্রান্ত দূরত্ব কি হবে, বেগ গুণ সময়। তাহলে পানির এখানে ক্ষেত্রফল আমি বের করে ফেলতে পারবো, আর পানি কতটুকু দূরত্ব গেছে সেটা বের করে ফেলতে পারবো। তাহলে এই দূরত্বটা কাজ করবে উচ্চতার মতো, আর এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল গুণ উচ্চতা কি হয়, আয়তন হয়। ক্ষেত্রফল গুণ উচ্চতা কি হয়, আয়তন হয়। তাহলে এতটুকু অংশের ক্ষেত্রফল যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে এ, তাহলে এই এর মান কি হবে, পায়ের স্কোয়ার। আর উচ্চতার মতো কে কাজ করবে, পানি যতটুকু গেছে সেটা হচ্ছে এল। তাহলে আমি কি লিখতে পারি, দেখো আমি লিখতে পারি যে আয়তন হচ্ছে পায়ের স্কোয়ার মানে ক্ষেত্রফল ইন্টু হচ্ছে এল। এলটা এখানে উচ্চতার মতো কাজ করতেছে, পানি যতটুকু দূরে গেছে। এখন নিশ্চয়ই আমি আগেই তোমাদের বলছিলাম যে 1 লিটার মানে হচ্ছে 10⁻³ মিটার কিউব। দেখাই দিছিলাম ডিটেলসে কিভাবে আসে, এই লেকচারে দেখাইছি। তাহলে এখানে এই 200 লিটারকে আমি কি লিখতে পারি, 200 ইন্টু 10⁻³ মিটার কিউব। আচ্ছা, তাহলে ভি এর বদলে লিখলাম 200 ইন্টু 10⁻³ পায়ের স্কোয়ার, আর এর মান হচ্ছে 0.01 স্কোয়ার। এল এর মানটা কত দেখো, এল এর মান হচ্ছে ভিটি। ভি এর মান আমার আসলে বের করতে হবে, আর টি হচ্ছে আমার 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে ভি ইন্টু 60। তো এই জন্য আমরা এখানে আয়তনের পার্টটা নিয়ে আসছি, কারণ আয়তনের মধ্যে কে আছে, আয়তনের মধ্যে আছে পানি যতটুকু গেছে এল, আর সেই এল এর মধ্যে আবার কি আছে, সমবেগ আছে, ভি আছে। এইখান থেকে ভিটা আমাদের এখানে বেরোয় যাবে। তাহলে চলো ক্যালকুলেশন করি, ভিটা কত আসে দেখে ফেলি, ভিটা কত আসে। ভিটা এখানে আমাদের আসবে 10.61 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন এখানে বলছিল যে বেগ কত হবে। এবার দেখো পাম্পের ক্ষমতা কতটুকু। তাহলে পাম্পটা কিন্তু পানিকে নির্দিষ্ট উচ্চতে তুলছে, 5 মিটার উঁচুতে তুলছে, ঠিক আছে। তাহলে যখন নির্দিষ্ট উঁচুতে তোলা হয়, আমার কিন্তু খালি টালি করতে বলে নাই, জাস্ট তুলতে বললে যা বলছে তাই। যেমন দেখো এখানে নির্দিষ্ট উচ্চতায় তুলছি, তো কতটুকু উচ্চতায় তুলছি, আবার দেখো যে এই অঙ্কে নির্দিষ্ট উচ্চতায় তুলছি, যতটুকু তুলছি সেটাই কিন্তু তোমার mgh, এখানে আর অর্ধেক করা দরকার নাই। যতটুকু তুলতে বলছে সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এইচ এর মান আর কি, 5 মিটার। তাহলে এখানে কৃতকাজ কি হবে, কৃতকাজ হবে mg ইন্টু এইচ প্লাস হচ্ছে দেখো শুধু উঁচুতে তুলে নাই, তুলে আবার নিক্ষেপ করছে, এই নির্দিষ্ট গতিবেগে নিক্ষেপ করছে। তো নিক্ষেপ করলে কৃতকাজ কত, হাফ mv² ডিভাইড বাই টি। আচ্ছা, তো এইখানে আমরা এখন কি করব, এখানে মান বসাবো। তাহলে এম এর মান দেখো, এম এর মান কত আছে, এম এর মান আছে হচ্ছে আমাদের কত 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 200 লিটার। আমি বলছিলাম পানির ক্ষেত্রে যত লিটার বলবে অত লিটার হচ্ছে ওটাই হচ্ছে আমাদের কেজি। তাহলে এম হবে 200 কেজি। 200 ইন্টু 9.8, এইচ এর মান 5, হাফ 200, ভি এর মান হচ্ছে আমাদের মাত্র পাইছি 10.61 স্কোয়ার ডিভাইড বাই টি হচ্ছে আমাদের 60। 1 মিনিট বলছে এই জন্য টি হচ্ছে 60। এখন মান বসাবো 200 ইন্টু 9.8 ইন্টু 5 প্লাস 0.5 মানে হাফ ইন্টু 200 ইন্টু 10.61 হোল স্কোয়ার। আচ্ছা, এরপরে কি করতে হবে, আবার এরপরে করতে হবে 60 দ্বারা ভাগ। যদি আমরা এখানে অ্যান্সার করে ফেলি, এটা আসবে হচ্ছে আমাদের 350.95 এত ওয়াট। ঠিক আছে, এত ওয়াট হচ্ছে আমাদের এখানে ক্ষমতার মান হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমরা এটা সবাই বুঝতে পারছি। আবার একটু অ্যান্সারটা একটু চেক করে নিই আমরা, দেখি অ্যান্সার ঠিক আছে কিনা। 200 ইন্টু 9.8 ইন্টু 5, আর এখানে হচ্ছে হাফ, এত ঠিক আছে অ্যান্সার। ওকে, এত ওয়াট হচ্ছে আমাদের এখানে এটা ক্ষমতা হবে। আবার একটু ছোট করে রিক্যাপ করি, এখানে এই আয়তন কেন নিলাম সেটার কারণে আমি হয়তো অনেকে বুঝতেছো না যে আয়তন কেন নিচ্ছি। আয়তন এই জন্য নিচ্ছি
কারণ আয়তনের মধ্যে একই সাথে ক্ষেত্রফলটাও আছে, পানি কতটুকু গেছে সেটাও আছে। পানি যতটুকু গেছে সেটার মধ্যে পানি যেহেতু সমবেগে গেছে, তাহলে সমবেগ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সমবেগ গুণ সময়, এস সমান ভিটি, ওটাই করছি। এই ভিটা এখানে বসে দিলে ভি আসছে, বাকি সব তোমরা এমনি বুঝো। এবারে আমরা কুয়া, কূপ অথবা ভূগর্ভ থেকে পানি উত্তোলনের কেসটা দেখব। এটা কিভাবে চৌবাচ্চা থেকে ভিন্ন সেটা একটু বুঝাই। এই কুয়া, কূপ অথবা ভূগর্ভ থেকে যে আলোচনাগুলা, এই প্রত্যেকটা হচ্ছে পানির অসীম উৎস, পানির অসীম উৎস, এটাকে আমরা বলতে পারি পানির অসীম উৎস। কারণ কি, তুমি যেই কূপে পানি থাকে, তুমি যদি কূপ থেকে পানি তুলে ফেলো, তো কূপের পানি তো গভীরতা তো কমে যায় না, ভূগর্ভ থেকে পানি এসে সেই পানিটাকে আবার কি করে ফেলে, আবার সেই পানিটাকে লোড করে ফেলে। এই জন্য আমরা বলতেছি অসীম উৎস। এখান থেকে পানি আজীবনই পাওয়া যাচ্ছে। এটা টিউবওয়েল থেকে তুমি পানি তুলতেছো, আজীবনই তো টিউবওয়েল কাজ করতেছে, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু পানির উৎস অসীম উৎস, এটা একটু বলি, এটা হচ্ছে ইনফাইনাইট সোর্স অফ ওয়াটার। এখন কূপ অথবা ভূগর্ভ থেকে যখন পানি তোলার কথা বলা হয়, তখন যখন এই উত্তোলনের কথা বলা হবে বা তোলার কথা বলা হবে বা পানিটাকে, ওয়াটারটাকে ড্র করার কথা বলা হবে, তখন কিন্তু আর এই যে এতক্ষণ চৌবাচ্চার যে গড় সরণ, ভরকেন্দ্রের সরণ, এগুলা করলাম, এগুলার করবা না। এই জন্য একটা নোট তোমরা একটু লিখে রাখো। কেন করবা না বলতেছি, নোট লিখে রাখো যে পানি তুলতে বললে, হ্যাঁ, কোন ক্ষেত্রে, যে এদের ক্ষেত্রে পানি তুলতে বললে বা উত্তোলন বললে গড় সরণ বা ভরকেন্দ্রের সরণ বা ইন্টিগ্রেশন কিছুই দরকার নাই, সরণ দরকার হবে না। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, একটু লিখে রাখো। যে উচ্চতায় তুলতে বলবে খালি ওটাই নিয়েই কাজ করতে হবে। তাহলে এখন বিষয়টা কেমন, মনে করো এটা হচ্ছে আমার একটা কুয়া, এখানে প্রচুর পানি আছে, ঠিক আছে, এই কুয়াতে প্রচুর পানি আছে, এই যে মনে করো পানি, এই যে মনে করো পানি, এই যে পানি। এখন এই কুয়া থেকে একটা নলে করে, একটা মনে করো এরকম একটা নল আছে, এরকম নলে করে আমি পানি তুলতেছি, তুলে মনে করো এই পানিটাকে আমি অন্য কোথাও সাপ্লাই দিচ্ছি, ধরে নাও পানিটাকে আবার অন্য কোথাও এখান থেকে সাপ্লাই দিচ্ছি। আচ্ছা, এবার এই ধরো এখান থেকে পানিটা আমি তুলতেছি, তাহলে এই পানিটা যখন আমি এখান থেকে তুললাম, তুলতে একটা কৃতকাজ, আবার নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারতে তার আর একটা কৃতকাজ। তো বেগের কথাটা আপাতত বাদ দিই, পানিকে জাস্ট তোলার কথাটাই বলি। তো তুমি যখন এখান থেকে পানিটা তুলছো, আশপাশ থেকে পানি এসে কিন্তু এই জায়গাটাকে আবার ফিল আপ করে দিচ্ছে, তো পানির লেয়ার কিন্তু নিচের দিকে নেমে যায় নাই, যে তোমার আবার অন্য লেয়ারের জন্য হিসাব করা লাগবে। ঠিক আছে, এখন এই এক জায়গা থেকে হিসাব করলেই হচ্ছে, কারণ যেখানে গ্যাপ হচ্ছে আশপাশ থেকে পানি এসে সেটাকে আবার ফিল করে দিচ্ছে। তো আলটিমেটলি তুমি যখন উঠাচ্ছ, যতটুকু উচ্চতা তুমি উঠাবা সেটাকেই তুমি আসলে ওই তোমার গড় সরণ হিসাবে চিন্তা করবা অথবা অ্যাকচুয়াল সরণ হিসাবে চিন্তা করবা। আলাদা করে আর কষ্ট করে ভাগ করার, গুণ করার কিছুই দরকার নেই, যা বলবে সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে যদি আমাকে এইচ পরিমাণ উঠাইতে হয়, তাহলে এখানে কৃত কাজ হবে mgh। প্রশ্নে বলে দিবে যে এইচ পরিমাণ উঠাইতে হবে, তখন এই mgh নিয়ে আমাকে কাজ করে ফেলতে হবে। তাইলে প্রশ্নটা দেখো, একটি মোটর এত মিটার গভীর কূপ থেকে 200 কেজি পানি উত্তোলন করলে মোটর দ্বারা কৃত কাজ কত? তাহলে এত মিটার গভীর কূপ থেকে 200 কেজি পানি উত্তোলন করছে, এটার মানে কিন্তু এমন না যে কূপের পানি 200 কেজি ছিল, 200 কেজি শেষ, মানে তোলার পরে কূপ শেষ হয়ে গেছে না। কূপ থেকে 200 কেজি পানি আমি আজকে তুলছি, কালকে আরও 200 কেজি তুলবো, পরের দিন 400 কেজি তুলবো, তাও দেখবা কূপের পানি শেষ হচ্ছে না, কারণ অসীম উৎস। তাহলে কূপের পানি তুমি যখন 200 কেজি তুলে ফেলছো, বাদ বাকি অঞ্চল থেকে, আশপাশ থেকে পানি এসে আবার সেখানে নতুন 200 কেজি সাপ্লাই দিয়ে যাবে। সো চৌবাচ্চার ক্ষেত্রে কি হয়, তুমি প্রথম পানি উঠাই ফেলছো, তাহলে পানির লেয়ার আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়, আবার সেই পানি তুলছো, আরও পানির লেয়ার আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়, মানে তল পরিবর্তন হয়। কিন্তু কুয়ার প্রবলেমে বা হচ্ছে তোমার ভূগর্ভস্থ পানির প্রবলেমে এই তল পরিবর্তন হয় না। তো তল পরিবর্তন না হইলে আমি গড় সরণ হিসাব করার তো কিছু নাই। তল চেঞ্জ হইলেই তো তোমার একটা প্রথম তল আর দ্বিতীয় তল থাকে, তখন প্রথম তলের গভীরতা, দ্বিতীয় তলের গভীরতা, বা খালি 1 যোগ খালি 2 করে আমরা অঙ্ক করতাম। তো ভূগর্ভস্থতে তো এটা নাই, প্রথম তল দ্বিতীয় তলই তো নাই, সবসময় তল একটাই থাকে। ঠিক আছে, মানে তুমি যদি গড় সরণ চিন্তা করতে চাও, তাহলে তুমি কি করবা ভাই, প্রথম তলের গভীরতা, দ্বিতীয় তলের গভীরতা ডিভাইড বাই 2। তো কুয়ার ক্ষেত্রে তুমি যখন পানি তুলবা, এই যে যেটা বলতেছিলাম, কুয়ার ক্ষেত্রে তুমি যখন পানি তুলবা, প্রথম তল এটা ভাই, দ্বিতীয় তল এটা, দুই তলই এটা।
দুইটা তলই যদি এটা হয় তাহলে তুমি যখন দুই তলের মান যদি সেম সেম হয়, তুমি যদি এই এইচ প্লাস এইচ বসাও বাই 2 বসাও, দেখো তো 2h/2 হয়ে কি হবে, ওই এইচই চলে আসতেছে না। খামোখা বাড়তি হিসাব কেন করবা বলো, দরকারই নেই। হ্যাঁ, এই জন্য এরকম উত্তোলন শব্দটা যখন দেখবা, বিসমিল্লাহ বলে এই যে উত্তোলন শব্দটা যখন দেখবা, এই যে যতটুকু গভীর বলছে না, এইটাই তুমি মান বসাই দিবা, আর কষ্ট করার দরকার নাই। ঠিক আছে, তোমার উপর আল্লাহর রহমত পড়ছে যে আর তোমাকে কষ্ট করা লাগবে না, সরাসরি অঙ্ক করতে পারবা। তাহলে কৃত কাজ কত হবে, mgh, শেষ। বাচ্চাদের অঙ্ক 500 ইন্টু 9.8 ইন্টু 500, যে ভাই আমরা তো বাচ্চাই, তো বাচ্চাদের অঙ্ক তো আসবে স্বাভাবিক, 200। তাহলে মান বের করি, কত আসে, 200 ইন্টু 9.8 ইন্টু 500, এটা আসবে হচ্ছে আমাদের 9.8 ইন্টু 10⁵, 9.8 ইন্টু 10⁵, এত জুল হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আসতেছে। ঠিক আছে, একটি পাম্প 20 মিটার গভীর কূপ থেকে পানি উত্তোলন করে তার 30 মিটার উচ্চতার দালানের ছাদে রাখা 6x3x2 মিটার আয়তনের একটি চৌবাচ্চাকে পানি পূর্ণ করে। ইঞ্জিন দ্বারা কৃত কাজ কত? একটা বিষয় দেখো ভাইয়া, 6x3x2 আমরা ছোট ক্লাসে পড়ছি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে প্রথম অংশটা আমাকে বলে দিচ্ছে আমাদের দৈর্ঘ্য, পরের অংশ আমাকে বলে দিচ্ছে আমাদের প্রস্থ, তার পরের অংশ আমাদের বলে দিচ্ছে আমাদের উচ্চতা। আমাদের লাগে কিন্তু ভাইয়া উচ্চতা, উচ্চতা দেখলেই হবে, সেটা হচ্ছে কত, 2 মিটার। তার মানে আমাদের এই যে এই ভ্যালুটা হচ্ছে এখানে 2। তো বাদ বাকি দৈর্ঘ্য তাহলে কোনটা বোঝাচ্ছে, দৈর্ঘ্য এটা বোঝাচ্ছে 6, আর প্রস্থ কোনটায়, যে এরকম একটা আছে না, এটা হচ্ছে প্রস্থ, হচ্ছে এই প্রস্থটা হচ্ছে আমাদের 3। ঠিক আছে, এভাবে চিন্তা করো আর কি। এখন এই চৌবাচ্চাকে যদি তুমি পানি পূর্ণ করতে চাও, তাহলে পানি পূর্ণ করার জন্য 20 মিটার গভীর কূপ থেকে পানি উত্তোলন করছো, মানে ভূমির নিচেই তো আর পানি থাকে না, কূপের তো একটা নির্দিষ্ট গভীরতা থাকে, তারপর থেকে ওইখান থেকে পানিটা তুলতে হয়। তো এটা যদি আমাদের ভূমি হয়, এই ভূমি থেকে এরকম কত 20 মিটার গভীরে কূপটা ছিল, কত মিটার, 20 মিটার, ধরলাম এটা হচ্ছে 20 মিটার। তো এখান থেকে পানি তুলতেছে। এখন আমি বলছিলাম যে এই কূপ থেকে যদি পানি আমি তুলি, ঠিক আছে, এই কূপ থেকে যদি আমি পানি তুলি, তাহলে তো কূপের পানি তো শেষ হয়ে যাচ্ছে না। তাহলে কূপ থেকে পানি যদি আমি এখান থেকে তুলি, আবার আশপাশ থেকে এখানে এসে পানিটাকে সে পরিপূর্ণ করে দিবে, কারণ কি, কূপ হচ্ছে পানির অসীম উৎস, ইনফাইনাইট সোর্স অফ ওয়াটার। তাহলে এখান থেকে কূপ থেকে পানি তুলতে এখানে একটা কাজ হবে। তো যেহেতু এখানে পানি তোলার পর তলের কোনো পরিবর্তন হয় না, মানে প্রথম তল দ্বিতীয় তল বলে কিছু নাই, তার মানে এখান থেকে এখানে পানি তুলতে কাজ কি হবে, mg ইন্টু এইচ। ঠিক আছে, ভরকেন্দ্রের সরণটাই হবে হচ্ছে mg ইন্টু এইচ, যে এই পানিটাই এখানে উঠে গেছে এরকম। তাহলে এইখানের একটা কাজ হবে আমার mg ইন্টু এইচ। আচ্ছা, এবার দেখো 30 মিটার উচ্চতার দালানের ছাদে আমি নিচ্ছি, তাহলে এখান থেকে ভূমি থেকে দালানের উচ্চতা আবার কত ভাইয়া, দালানের উচ্চতা হচ্ছে 30 মিটার। তাইলে আমি যদি এখান থেকে পানিটাকে এখান থেকে তুলে এতটুকু জাস্ট তুলতে পারি, এরপর যদি নল এখানে কানেক্ট করা থাকে, এই নল দিয়ে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু পানি কি করবে বলো তো, পানি ফ্লো করবে এখান থেকে, নল দিয়ে অটোমেটিক্যালি পানি ফ্লো করবে। এই জন্য কিন্তু আলাদা করে বেগ না দিলেও চলবে, জাস্ট এতটুকু পানি যদি আমি উঠাই দিতে পারি, এরপর পানি এমনি চৌবাচ্চাকে পূর্ণ করবে। তাহলে চৌবাচ্চার জন্য এখানে আলাদা কাজ করার কোনো দরকার নেই, জাস্ট পানিটাকে তুলে দিলেই পানি নিজের মতো অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বল তাকে নিচের দিকে টানে, পানি এমনি নিচের দিকে পড়ে যাবে। যে ট্যাঙ্কের একটা অঙ্ক করাইছিলাম না, ওই ট্যাঙ্কের অঙ্কের মতো। ট্যাঙ্কের অঙ্ক ছিল চৌবাচ্চা খালি করে, এটা হচ্ছে কূপ থেকে পানি তুলে, দুটো ডিফারেন্ট। ওটা চৌবাচ্চাকে খালি করে, হচ্ছে কূপ থেকে পানি তুলে উত্তোলন। ঠিক আছে, উত্তোলনের জন্য কিন্তু এখানে সরাসরি এইচ নিতে পারছি, আর যদি বলতো চৌবাচ্চাকে খালি, তাহলে কিন্তু h/2 করতাম, পার্থক্য আছে। তাহলে এখানে h সমান 30 মিটার উচ্চতায় উঠাইতে কৃত কাজ কত হবে, এটা হবে mg ইন্টু ক্যাপিটাল এইচ। তাহলে কাজ কয়টা এখানে হচ্ছে দেখো, এ একটা কাজ, এ একটা কাজ, তাহলে মোট কাজ হচ্ছে দুইটা। একটা কাজ হচ্ছে mg ছোট h, একটা কাজ হচ্ছে mg বড় h। তাহলে mg কমন নেই, ছোট h প্লাস বড় h, m হচ্ছে কত, m এর মান বের করে নিতে হবে না, হ্যাঁ m বলে নাই, স্বাভাবিক, পানি পূর্ণ করতে হবে, পানি পূর্ণ করতে হবে। তাহলে এই চৌবাচ্চার আয়তন কত, দেখো m হচ্ছে ভর, ভর হচ্ছে আয়তন গুণ ঘনত্ব। চৌবাচ্চার আয়তন কত, 6 ইন্টু 3 ইন্টু 2, 6 ইন্টু 3 ইন্টু 2, আর ঘনত্ব কত, 1000।
তাহলে কত আসে দেখো, 18 গুণ 2 36, 36,000, তাহলে ভর হবে 36,000 কেজি। তাহলে এখানে 36,000, জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 20 + 30 which is 50। দেখি চলো কত আসে, 36,000 ইন্টু 9.8 ইন্টু 50, দ্যাট উড বি 1.764 ইন্টু 10⁻7 জুল। ঠিক আছে, চৌবাচ্চার জন্য আবার আলাদা কেন কাজ হিসাব করিনি, কারণ কি, পানিটাকে যদি আমি এইখান থেকে 30 মিটার উচ্চতায় তুলতে পারি, মানে যদি এমজিএইচ পরিমাণ কাজ করি, সাথে সাথে পানি অভিকর্ষে বলের প্রভাবে এমনি নিচের দিকে পড়ে যাবে, এটার জন্য আলাদা কাজ করার কোনো দরকার নাই। ট্যাঙ্কের জন্য কিন্তু একই রকম একটা অঙ্ক আমরা করাইছিলাম। তাহলে কূপ থেকে তুলবো, এই একটা কাজ, আর এইখান থেকে এখানে তুলে এখানে ফেলবো, এটা আর একটা কাজ। দুইটা কাজ যোগ করে দিলেই মোট কাজ চলে আসবে। ওকে, পরবর্তী আমাদের এই লেকচারের সবার লাস্ট ম্যাথ, একটি ইঞ্জিন 50 মিটার গভীর কূপ থেকে 20 কেজি পানি উত্তোলন করে তা ফসলি জমিতে 4 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করে, ইঞ্জিন দ্বারা কৃত কাজ কত? তাহলে কূপটা কতটুকু গভীর? হ্যাঁ, 50 মিটার। তার মানে কি, মনে করো এটা ভূমি, এটা মনে করো ভূমি থেকে 50 মিটার গভীরে কূপ আছে, এটা হচ্ছে 50 মিটার গভীরে মনে করো কূপ আছে এইখানে, যে এখানে মনে করো আমাদের কূপটা আছে, আরেকটা বক্স আঁকি, এখানে মনে করো কূপটা আছে, এবং এই কূপের মধ্যে মনে করো এরকম পানি আছে, কূপের মধ্যে এভাবে পানি আছে। তাহলে এই পানিটা কতটুকু গভীরতা থেকে উঠাইতেছে দেখো, 50 মিটার। তাহলে পানি জাস্ট আমি যদি এইখান থেকে তুলে এখানে নিয়ে আসতে পারি, তাহলে এই অংশে তুলতে আমাদের কৃত কাজ করতে হবে কত, mgh, W1 লিখলাম। এবার দেখো, এই পানিটাকে তুলে সে ফসলি জমিতে যে উত্তোলন বলছে, তাই না? তো উত্তোলন বললে মজার বিষয়, এই যে এই কাজটা করা যায়। তাহলে এত বেগে নিক্ষেপ করছে, নির্দিষ্ট বেগে যদি নিক্ষেপ করতে হয় ভাই, নির্দিষ্ট বেগে যদি নিক্ষেপ করতে হয়, তাহলে পানিকে তুলে আবার এখানে একটা বেগ দিতে হয়েছে, একটা বেগ দিছে। ঠিক আছে, বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আমরা জানি বেগ দিতে গেলে কি দিতে হয়, গতিশক্তি দিতে হয়, মানে হাফ mv²। এখানে আরেকটা কাজ করা লাগছে বেগ দেওয়ার জন্য। তাহলে কাজ এখানে দুইটা, একটা হচ্ছে W1 তোলার জন্য, একটা W2 বেগ দেওয়ার জন্য। তাহলে একটা হবে হচ্ছে mgh আর একটা হবে হাফ mv²। মান বসাই দাও, m হচ্ছে 20, কাটতে পারি, এখানে 10 হবে, তাহলে এখানে কত আসবে, এখানে এটা আসবে হচ্ছে আমাদের 100, 1000, তাহলে এটা হবে হচ্ছে এত, আর এখানে হবে হচ্ছে আমাদের 400, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 10,200 এত জুল। আমরা একটু চেক করে দেখি ঠিক আছে কিনা। 400 + 20 × 9.8 × 50, হ্যাঁ 10,200। যদি তুমি হচ্ছে ক্যালকুলেটারে অন্যভাবে সাইন্টিফিক মোডে লিখতে চাও, তাহলে এটা হবে 1.02 ইন্টু 4টা শূন্য আছে 10⁻4 জুল। ক্যালকুলেটারই বলে দিবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কুয়া এবং চৌবাচ্চা সম্পর্কিত ডিটেলসে প্রবলেম সলভিং। এরটার মধ্যে যে প্রবলেমগুলো আছে তোমাদের একাডেমিক লাইফে এর বাইরে আর একটা অঙ্ক লাগবে না বলে আমাদের বিশ্বাস। অন্যরকম পাঠশালায় লেকচার যদি তুমি সম্পূর্ণ দেখে থাকো, এতটুকু গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি। তো তোমাদের সাথে আবারও নেক্সট লেকচারে দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকো।